আচ্ছা, আমরা তাহলে আজকে ওই ব্যান্ড থিওরি অফ সলিডস বা এলিমেন্টারি ব্যান্ড থিওরি যে চ্যাপ্টারটা ছিল সেইটা শুরু করব। হ্যাঁ, থ্রি ইলেকট্রন থিওরিটা তো আগের দিনকে বলে দিয়েছিলাম। ব্যান্ড থিওরি বা ব্যান্ড থিওরি অফ সলিডস বা এলিমেন্টারি ব্যান্ড থিওরি। এলিমেন্টারি ব্যান্ড থিওরি আমরা অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক ফিজিক্স পড়েছি। সেখানে দেখেছি যে কোনো ইলেকট্রন ইন দি অ্যাটম তার এনার্জি লেভেলগুলো ডিসক্রিট হয়। হ্যাঁ, এনার্জি লেভেল ইন দি অ্যাটমস সেইগুলো কেমন হয়? ডিসক্রিট এনার্জি লেভেল হয়। অর্থাৎ একটা ইলেকট্রন তার কি সার্টেন কতগুলো এনার্জি থাকতে পারে, কন্টিনিউয়াস এনার্জি থাকতে পারে না। কিন্তু যদি আমরা একটা সলিডে কোনো ইলেকট্রনের এনার্জি স্পেকট্রা দেখি তাহলে দেখব যে এখানে একটা ডিসক্রিট ব্যান্ড এক্সিস্ট করে, একটা রেঞ্জের মধ্যে এনার্জি অ্যালাউড। আমরা সেইগুলোকে অ্যালাউড এনার্জি ব্যান্ড বলি। একটা রেঞ্জ অফ এনার্জি যেখানে তোমার এনার্জিটা কন্টিনিউয়াসলি ভ্যারি করতে পারে। আবার একই রকমভাবে একটা গ্যাপ থাকে যে এনার্জি নিয়ে কোনো ইলেকট্রন এক্সিস্ট করতে পারে না। হ্যাঁ, এটাই তোমার বেসিক্যালি ব্যান্ড স্ট্রাকচার, এনার্জি ব্যান্ড স্ট্রাকচার। ডিসক্রিট এনার্জি স্টেট যেমন আমরা অ্যাটমের ক্ষেত্রে দেখেছিলাম, এইখানে সলিডের ক্ষেত্রে ডিসক্রিট এনার্জি ব্যান্ড এর একটা আইডিয়া পাবো। কেমন? এবং এই এনার্জি ব্যান্ডের আইডিয়াটা থেকেই আমরা ডিস্টিংগুইশ করব বিটুইন মেটাল, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টর। আমরা আগে যে ফ্রি ইলেকট্রন থিওরিটা স্টাডি করেছিলাম, সেই ফ্রি ইলেকট্রন থিওরিটা কিন্তু মেটালের যে কন্ডাক্টিভিটি প্রপার্টি সেইটাকে এক্সপ্লেন করে। কিন্তু ফ্রি ইলেকট্রন থিওরি দিয়ে আমরা কোনোভাবেই মেটাল, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর এইগুলোকে ডিস্টিংগুইশ করতে পারি না। হ্যাঁ, আমরা এখানে এই এলিমেন্টারি ব্যান্ড থিওরি দিয়ে সেই জিনিসটাকে ডেসক্রাইব করার চেষ্টা করব। তারপর আমরা আগে যখন ওই ফ্রি ইলেকট্রন থিওরি করছিলাম সেখানে আরেকটা পয়েন্ট খেয়াল করেছিলাম যে হল এফেক্ট। হ্যাঁ, হল এফেক্ট মেটালের ক্ষেত্রে দেখেছি যে হল কোএফিসিয়েন্টটা নেগেটিভ হয়, কিন্তু দেয়ার আর মেটেরিয়ালস যেখানে হল কোএফিসিয়েন্ট পজিটিভ হতে পারে। বিশেষ করে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেই, দেখে এটা টাচ করো না, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হল কোএফিসিয়েন্ট যেটা সেইটা পজিটিভ হতে পারে আর কি, যদি পি টাইপ সেমিকন্ডাক্টরের কথা বলে থাকি। এবং এই পি টাইপ সেমিকন্ডাক্টরে যে দুটো, বিশেষ করে সেমিকন্ডাক্টরে, নট নেসেসারিলি পি টাইপ, সেমিকন্ডাক্টরে যে দুটো চার্জ ক্যারিয়ার সেইটার আইডিয়া, সেটাও কিন্তু আমরা এতদিন সেভাবে পড়ে আসিনি আর কি, যে এই হোলের যে আইডিয়াটা সেইটা কোন জায়গা থেকে আসে, হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন্ড বাই হোল। এটা কি তোমার ইলেকট্রনের মতোই একটা চার্জ পার্টিকেল, নাকি এটা আইডিয়াটা সামথিং ডিফারেন্ট? আমরা এখানে এই এলিমেন্টারি ব্যান্ড থিওরি থেকে হোল যে একটা ডিফারেন্ট টাইপ অফ চার্জ ক্যারিয়ার তার একটা কোয়ালিটেটিভ আইডিয়া পাবো। কেমন? ফর দি ফার্স্ট টাইম। তো এখানে সিলেবাসে আমাদের যেগুলো পড়তে হবে, আমরা শুরু করব একটা ওয়ান ডাইমেনশনাল মডেল দিয়ে। এই ক্যালকুলেশনটা তো সলিডের যে কোনো প্রপার্টি যদি তুমি স্টাডি করতে চাও, এন্টায়ার জিনিসটা তো 3Dতেই করা উচিত, কিন্তু আমরা এটা 1D মডেলে ক্যালকুলেট করব। হ্যাঁ, একটা ইলেকট্রন ধরো একটা সলিডের মধ্যে মুভ করছে, যদি আমরা 1D মডেল নিই তাহলে দেখব যে ইলেকট্রনটা বেসিক্যালি একটা পিরিয়ডিক পোটেনশিয়ালের মধ্যে মুভ করছে। এবার এই পিরিয়ডিক পোটেনশিয়ালটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার শেপের পোটেনশিয়ালে মডেল করতে পারি। এই 1D রেক্ট্যাঙ্গুলার পিরিয়ডিক পোটেনশিয়াল, সেটাই তোমার ক্রনিক পেনি মডেল হিসাবে আমরা এখানে ইন্ট্রোডিউস করব। হ্যাঁ, এই ক্রনিক পেনি মডেলটা প্রথমে ডিসকাস করা হবে এবং তারপরে ক্রনিক পেনি মডেলের ইমপ্লিকেশান, ক্রনিক পেনি মডেল এই 1D মডেলটা থেকে কি পাওয়া যায়, আমরা এই 1D মডেলটা থেকেই এক্সপ্লেন করব যে এনার্জি স্পেকট্রাম এরকম তোমার ডিসক্রিট ব্যান্ড হিসাবে এক্সিস্ট করে। কোন ইলেকট্রনের এনার্জি এরকম ডিসক্রিট এনার্জি ব্যান্ড হিসাবে এক্সিস্ট করে একটা সলিডের মধ্যে, এবং তার আরও কিছু ফার্দার ইমপ্লিকেশান, সেইগুলো আমরা 1 by 1 ডিসকাস করব। এবং এইটা থেকেই আমরা দেখাবো যে কিভাবে মেটাল, ইনসুলেটর, সেমিকন্ডাক্টরের মধ্যে ডিস্টিংগুইশ করা যায়,
এবং তোমার আরও কিছু জিনিস আর কি, যে হোলের যে আইডিয়াটা, হোলের ইলেকট্রনের এফেক্টিভ মাস, হ্যাঁ, এইগুলো সম্পর্কে আইডিয়া দেওয়া যায় আর কি। এবং তারপরে ওই যেটা বললাম যে হল এফেক্ট ইন সেমিকন্ডাক্টর, সেই সেমিকন্ডাক্টরের হল এফেক্ট, এটাকে আমরা এক্সপ্লেন করবো। সেটা যদিও ক্রনিক বেনি মডেলের সাথে রিলেটেড নয়, সেটা সম্পূর্ণ আলাদা একটা টপিক। ঠিক আছে, আমাদের চ্যাপ্টারে মোটামুটিভাবে এইগুলোই রয়েছে। এই জিনিসটাকে পড়তে গেলে এখানে ম্যাথামেটিক্স বিশেষ কিছু নেই, হ্যাঁ, কোয়ালিটেটিভ ডিসকাশনই বলতে পারো। ম্যাথামেটিক্স একটা আছে যেটাকে আমরা স্কিপ করব, সেটা পড়াতে বলাও হয়নি আলাদা করে। ব্লক থিওরেম, হ্যাঁ, ব্লক থিওরেমটা কি? ধরো কোনো একটা পার্টিকেল, একটা যদি ফ্রি পার্টিকেলের কথা বলি, একটা ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন কীরকমভাবে দেওয়া যায়? একটা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে ওয়েভ ফাংশন আমরা কিভাবে লিখতে পারি? অ্যাজ ই টু দি পাওয়ার সাম আই কে এক্স, তাই তো? প্লাস মাইনাস দিতে পারো, প্লাস মাইনাস ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই কে এক্স। এইটা কি একটা ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। নাও কনসিডার এ পার্টিকেল হুইচ ইজ মুভিং ইন পিরিয়ডিক পোটেনশিয়াল, পার্টিকেল ইন পিরিয়ডিক পোটেনশিয়াল। কিরকম ধরনের পিরিয়ডিক পোটেনশিয়াল? সে ভি অফ এক্স প্লাস এ ইকালস টু ভি এক্স, ভি অফ এক্স প্লাস এ ইকালস টু ভি এক্স। আইডিয়াটা কীরকম? ধরো যে তোমার এইখানে একটা পজিটিভ আয়ন রয়েছে, এখানে একটা পজিটিভ আয়ন আছে, এইখানে একটা পজিটিভ আয়ন রয়েছে। আমি এটা পুরোটাই 1D তে দেখাচ্ছি, কেমন? এক্স বলছি মানেই জাস্ট 1D তে জিনিসটাকে বলছি। এরকম সে তোমার একটা পজিটিভ আয়ন চেন রয়েছে, এরকম একটা পজিটিভ আয়ন চেন রয়েছে, কেমন? এখন যদি এই দুটো আয়নের মাঝে কোনো একটা ইলেকট্রনের কথা কনসিডার করো, তাহলে তার পোটেনশিয়াল এনার্জিটা কীরকমভাবে ভ্যারি করা উচিত? পোটেনশিয়াল এনার্জি কীরকম হয়? আমি যদি এই পজিটিভ আয়ন চেনে প্রত্যেকটা আয়নের চার্জকে ধরি জেড ই, একটা ইলেকট্রনের এনার্জি তাহলে কি হওয়া উচিত? জাস্ট এটাকে ভি অফ এক্স করেই যদি লিখি, কীরকম হবে বলো? জেড ই ইন্টু ই বাই 4πε0 ইন্টু এক্স, এরকম হবে। ঠিক আছে, হ্যাঁ, একটা কি নেগেটিভ সাইন আমরা এখানে দেব। জাস্ট একটাই যদি আয়ন হতো, একটাই যদি আয়ন থাকতো, তাহলে ইলেকট্রনের এনার্জিটা কীরকম হতো? সামথিং লাইক দিস, -z²/4πε0x। অর্থাৎ যত কাছাকাছি আসতো ইলেকট্রনটা, পোটেনশিয়াল এনার্জিটা কি তোমার গ্রো করে যেত, হ্যাঁ, মাইনাস ইনফিনিটির দিকে চলে যেত। তাহলে আমি যদি আরও একটা এর কথা কনসিডার করি, এখানে ধরো তোমার এই যে আরেকটা পজিটিভ আয়ন রয়েছে, তার এফেক্টের কথা যদি কনসিডার করো, তাহলে কি হবে? এর সাথে আমরা আরেকটা টার্মকে অ্যাড করব, জেড ই ইন্টু ই বাই 4πε0 সাম এ মাইনাস এক্স। যেখানে এ বলতে আমি কি বলতে চাইলাম? এই দুটো আয়নের মধ্যে যে সেপারেশনটা, সেইটা, হ্যাঁ, পিরিয়ডিসিটিটা ধরো এ, এই ডিস্টেন্স সেপারেশনটা এ, এই সেপারেশনটা এ, এই সেপারেশনটা এ, অ্যান্ড সো অন। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি আমি যদি শুধু একটা ইলেকট্রন ধরো, এইরকম দুটো যে চার্জ রয়েছে, এই দুটো পজিটিভ আয়নের মাঝখানে রয়েছে, তাহলে তার পোটেনশিয়াল এনার্জি অ্যাট এনি পজিশন এক্স ফ্রম ওয়ান আয়ন, এরকমভাবে লেখা যেতে পারতো। বুঝেছো? এই পোটেনশিয়ালটাকে যদি প্লট করো, কীরকম ধরনের ভেরিয়েশন হওয়া উচিত? এনি আইডিয়া? এইরকম ধরনের একটা ভেরিয়েশন হয়। আমি এইটাকে এইরকমভাবে দেখাতে পারি, এই যে ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে কি বলছি? ভি অফ এক্স, আর হরাইজন্টাল অ্যাক্সিসটাকে কি বলছি? এক্স। ছবিটা বুঝতে পেরেছো সবাই? এই যে বোল্ড কার্ভ লাইনটা, সেই বোল্ড কার্ভ লাইনটা বেসিক্যালি ভেরিয়েশন অফ দি পোটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রন, এইটাকে রিপ্রেজেন্ট করছে। যখন এটা মাঝামাঝি জায়গাতে রয়েছে, তখন কি পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে? জাস্ট এক্সের জায়গায় a/2 বসিয়ে দাও, দুটো কি অ্যাডিটিভ হবে, দুটো অ্যাডিটিভ হবে। যখনই কোনো একটা আয়নের কাছাকাছি চলে যাচ্ছে, আইদার এক্সটা কি জিরোর কাছাকাছি হচ্ছে,
অথবা a মাইনাস এক্সটা জিরোর কাছাকাছি হচ্ছে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা কি মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। পোটেনশিয়াল এনার্জি ভেরিয়েশনটা বোঝা গেছে? সাপোজ ইউ হ্যাভ অ্যান ইলেকট্রন ইন বিটুইন দিজ টু পজিটিভ আয়ন্স, so that's how the potential energy of the electron will vary as a function of the distance from one ion. কোন একটা আয়ন থেকে ইলেকট্রনের ডিস্টেন্সের ফাংশন হিসেবে এরকম হয় পোটেনশিয়াল এনার্জি ভেরিয়েশনটাকে দেখাতে পারো। হয়েছে? আচ্ছা, একই রকম ভাবে যদি ইলেকট্রনটা এই দুটো এর মধ্যে থাকতো, তাহলে কি এরকম ধরনের একটা ভেরিয়েশন হতো, মানে এইটা যেমন একদম এইটাও কি একই রকম। আমার ছবি আঁকার মধ্যে একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু কোয়ালিটেটিভলি জিনিসটা বুঝতে পারছো? এরকম ধরনের একটা ভেরিয়েশন হতো। যদি ইলেকট্রনটা এখানে না থেকে এইখানে থাকতো তাহলে তো একই রকম এফেক্ট হতো। অন দি আদার হ্যান্ড, যদি ইলেকট্রনটা এই দুটো আয়নের মাঝখানে থাকতো, এরকম ভাবে ভ্যারি করতো। যদি এখানে থাকতো তাহলে এরকম ভাবে ভ্যারি করতো। ঠিক আছে? এরকম ভাবে পোটেনশিয়াল এনার্জির ভেরিয়েশনটা হতো। এই পোটেনশিয়াল এনার্জি ভেরিয়েশনটা থেকে কিছু কনক্লুশন ড্র করতে পারো। ইজ ইট নট ক্লিয়ার দ্যাট দি পোটেনশিয়াল ইজ বেসিক্যালি এ পিরিয়ডিক পোটেনশিয়াল? এই পোটেনশিয়াল এনার্জিটা কি একটা পিরিয়ডিক পোটেনশিয়াল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, and the potential energy has the same periodicity as the ল্যাটিস has. এই ল্যাটিস স্ট্রাকচারটা যে পিরিয়ডিসিটি, এই আয়ন চেনের যে পিরিয়ডিসিটিটা দেখতে পাচ্ছ, সেম পিরিয়ডিসিটি পোটেনশিয়াল এনার্জিরও রয়েছে। তো এইরকম একটা প্রবলেমের কথা ভাবো, ধরো একটা ইলেকট্রন এইরকম একটা পিরিয়ডিক পোটেনশিয়ালের মধ্যে মুভ করছে। একটা ইলেকট্রন ইজ ইম্প্যাক্টেড বাই সাচ এ পিরিয়ডিক পোটেনশিয়াল। তাহলে by Bloch theorem, এই যে ব্লক থিওরেমটা বলেছি, by Bloch theorem the wave function of the electron can be written as this: psi kx equals to ukx into e to the power ikx. psi kx টা লেখার দরকার নেই, এটা psi x লিখলেই হবে। psi x equals to ukx into e to the power ikx. এই k টা বেসিক্যালি তোমার প্লেন ওয়েভের যে ওয়েভ ভেক্টর সেইটাকে ডিপিক্ট করছে আর কি। এইটা তোমার জাস্ট একটা নোটেশন আর কি, ukx, বিকজ দি ইউ ফাংশন, এই যে ফাংশনটাকে লিখেছি এইটা তোমার স্পেসিফিক টু দ্যাট পার্টিকুলার কে, এটা কে ভ্যালুর সাথে রিলেটেড আর কি। হ্যাঁ, psi x equals to uk e to the power ikx। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছ যে ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন ইজ মডিউলেটেড, কি বললাম, ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন ইজ মডিউলেটেড বাই দিস ফাংশন ukx। if we consider a particle moving in a periodic potential, this uk satisfies the periodicity, এই যে uk এইটার একটা পিরিয়ডিসিটি রয়েছে, সেই পিরিয়ডিসিটিটা কেমন, ukx plus a equals to ukx। এই uk ফাংশনটার একটা পিরিয়ডিসিটি রয়েছে, যে পিরিয়ডিসিটিটা ইজ ডিটারমাইন্ড বাই দি পিরিয়ডিসিটি অফ দি ল্যাটিস চেন বাই দি পিরিয়ডিসিটি অফ দি পোটেনশিয়াল ইটসেলফ। হয়েছে? এই যে ফাংশনটা psi x, এই ফাংশনটাকে আমরা ব্লক ফাংশন বলবো। psi x এই যে ফাংশনটা লেখা হয়েছে, এই ফাংশনটাকে আমরা ব্লক ফাংশন বলবো। আর এই যে স্টেটমেন্টটা, এটাই বেসিক্যালি ব্লক থিওরেম, যে দি ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন ইজ মডিউলেটেড বাই uk if we consider the motion of a particle in a periodic potential। হ্যাঁ, বলে এবার সেটাকে খুলে লেখো যে সাপোজ এ পার্টিকেল অ্যান ইলেকট্রন ইজ মুভিং ইন এ পিরিয়ডিক পোটেনশিয়াল such that v of x plus a equals to vx, where a is the periodicity of the potential. Then the wave function of the electron can be represented in terms of block function like this: psi x equals to ukx into e to the power ikx, where ukx plus a equals to ukx। এই জিনিসটাকে ব্লক থিওরেম বলা হয়। হ্যাঁ, শুধু স্টেটমেন্টটাই দেখবে, এটার প্রুফটা দেখার দরকার নেই, প্রুফ বইয়েতে আছে, চাইলে তোমরা দেখতে পারো, পরীক্ষাতে পড়বে না। হ্যাঁ, শুধু ব্লক থিওরেমের স্টেটমেন্টটা দেখলেই হবে। আর আমরা এই আইডিয়াটা কাজে লাগাবো। এখন এই কথাটা এখানে আমরা বললাম কেন, হোয়াই ইজ ব্লক ফাংশন অর ব্লক থিওরেম রিলেভেন্ট ইন দিস কনটেক্সট? দেখো,
যদি আমরা এই এলিমেন্টারি ব্যান্ড থিওরি স্টাডি করি, কোনো একটা ইলেকট্রনের মোশন একটা সলিডের মধ্যে কনসিডার করি, তাহলে প্র্যাকটিক্যালি আমরা বলতে পারি যে ইলেকট্রনটা তোমার এইরকম একটা পিরিয়ডিক পোটেনশিয়ালের মধ্যে মুভ করছে। হ্যাঁ, আগে যখন আমরা ফ্রি ইলেকট্রন থিওরি স্টাডি করেছিলাম সেখানে মনে আছে কি বলেছিলাম যে তোমার একটা ইলেকট্রন ইট ইজ সারাউন্ডেড বাই পজিটিভ আয়নস। হ্যাঁ, সমস্ত দিক থেকে পজিটিভ আয়ন দিয়ে সারাউন্ডেড, কাজেই এর ওপরে নেট ফোর্সটা জিরো। ইন দ্যাট সেন্স দি ইলেকট্রন ইজ ফ্রি ইলেকট্রন। কিন্তু আমি যদি এইরকম ধরনের একটা পিকচারের কথা কনসিডার করি, ধরো তোমার একটা 1D ল্যাটিস স্ট্রাকচার রয়েছে, একটা 1D ল্যাটিস স্ট্রাকচার রয়েছে, ধরো সোডিয়াম 1D সোডিয়াম স্ট্রাকচার রয়েছে। তো প্রত্যেকটা সোডিয়াম থেকে যদি একটা করে ইলেকট্রন বেরিয়ে আসে, সোডিয়াম অ্যাটমগুলো কি সোডিয়াম আয়ন হয়ে গেছে। এবার এইরকম একটা ল্যাটিসের মধ্যে একটা ইলেকট্রনের মোশন যদি দেখো, ট্রুলি কি এই মোশনটা ফ্রি ইলেকট্রনের মোশনের মতো হবে? ট্রুলি কি ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন? আমরা ইলেকট্রনটাকে ফ্রি ইলেকট্রন হিসাবে কনসিডার করতে পারবো না। রাদার ইলেকট্রনের মোশনটা কি হচ্ছে, এরকম একটা পিরিয়ডিক পোটেনশিয়ালের মধ্যে মোশন হচ্ছে। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু মোর রেলিভেন্ট একটা পিকচার। হ্যাঁ, যদি আমরা কোনো সলিডের মধ্যে ইলেকট্রনের মোশনকে স্টাডি করতে চাই, তাহলে সেই ইলেকট্রনটা কিন্তু প্র্যাকটিক্যালি ফ্রি ইলেকট্রন হিসাবে ট্রিট করলে চলবে না। এই ইলেকট্রনটা রাদার একটা পিরিয়ডিক পোটেনশিয়ালে মুভ করছে, এইটা ধরে আমাদেরকে এগোতে হবে। তো 3Dতে পিরিয়ডিক পোটেনশিয়াল প্রবলেমকে এক্সপ্লোর করাটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমরা সেই জন্য আমাদেরকে কনফাইন রাখবো টু 1 ডাইমেনশনাল প্রবলেম অনলি। আমরা এখানে একটা 1D ল্যাটিস চেইন কনসিডার করেছি, সেখানে এই বেসিক্যালি কুলম্ব পোটেনশিয়ালটা কেমন হয় সেইটাকে আমরা দেখিয়েছি। এবার এইটাকে মডেল করব, এইটাকে রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়ালে মডেল করবো। বুঝতে পারছো মানে সুবিধাটা কোথায়? রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়ালে মডেল করলে সুবিধা কোথায় হবে? তার কারণ শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি অনেকটা সহজ হয়ে যায়। শ্রোডিঞ্জার ইকুয়েশনটা অনেকটা সহজ হয়ে যায়। এরকম একটা মানে এক্স ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল তোমরা পার্টিকুলারলি দেখেছো যে ইভেন তোমার সে কি বলবো যে পার্টিকেল ইন এ বক্স বা তোমার একটা পোটেনশিয়াল ওয়েল বা পোটেনশিয়াল ব্যারিয়ার প্রবলেম সলভ করা আর একটা সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম সলভ করা অনেক তফাৎ, তাই না? ম্যাথামেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে অনেকটা তফাৎ। আমরা সেই জন্য প্রথমেই এই পিরিয়ডিক পোটেনশিয়ালটাকে একটা রেক্ট্যাঙ্গুলার পিরিয়ডিক পোটেনশিয়ালে মডেল করে নেব, এবং সেটা কি আমরা ক্রনিক পেনি মডেল বলি। আর কিভাবে মডেল করা যায় দেখো, কিভাবে মডেল করা যায়। উইথগুলো মডিউলেটেড হয়ে যাচ্ছে, মানে সেটা অ্যাকচুয়ালি নয়, মানে উইথটা একই রকম। ব্যাস এই থাক নাকি? This is my Vx, এইটা হচ্ছে তোমার x, এবং এই যে পোটেনশিয়াল, এই পোটেনশিয়ালটাকে বলছি সাম V0, আর এই যে পোটেনশিয়াল এইটাকে বলছি 0। কিছু বোঝা গেল কি? কিছু বোঝা গেল? এই যে পোটেনশিয়ালটা, এই পোটেনশিয়ালটাকে আমি বলছি V0 হাইটটা, আর এর যে বেসটা সেই বেসটাকে বলছি 0। হ্যাঁ, প্রথম যে খটকাটা যে জায়গাটাতে লাগছে সেটা হচ্ছে এখানে তো আমি নেগেটিভ পোটেনশিয়াল দেখছি, তাহলে এখানে আমি পজিটিভ করে এঁকেছি কেন? খেয়াল করে দেখো, শ্রোডিঞ্জার ইকুয়েশনে যখন আমরা পোটেনশিয়াল এনার্জির কথা বলছি সেখানে চার্জ হ্যাজ নাথিং টু ডু উইথ। শ্রোডিঞ্জার ইকুয়েশনে পোটেনশিয়াল এনার্জি মিনস পোটেনশিয়াল এনার্জি, সেখানে চার্জের কোনো ব্যাপার নেই। এইখানে যে পোটেনশিয়াল এনার্জিটাকে দেখানো হয়েছে সেটা কি কুলম্ব পোটেনশিয়াল এনার্জি, যেখানে চার্জের টার্মে জিনিসটাকে বলা হয়েছে।
ঠিক আছে? যদি আমি একটা পজিটিভ পার্টিকেলের জন্য পোটেনশিয়াল এনার্জি বলতাম, সেইটা কীরকম হতো? সেইটা এরকমই হতো। বা কথাটাকে অন্যরকমভাবে ভাবো, এই যে পোটেনশিয়ালটা, এই আয়নটার, পজিটিভ আয়নটার আশেপাশের রিজিয়নে যে পোটেনশিয়ালটা কাজ করছে ইলেকট্রনের কাছে, সেই পোটেনশিয়ালটা একটা ব্যারিয়ার হিসাবে কাজ করছে, ইজ নট ইট? ইলেকট্রনের কাছে এইটা একটা ব্যারিয়ার হিসাবে কাজ করছে, তাই তো? একটা ইলেকট্রনকে যদি এইখান থেকে এইখানে আসতে হয়, ইট হ্যাজ টু ক্রস দি ব্যারিয়ার। এ তো টেনে ধরে রয়েছে, তাই না? এইদিকে এ কি ছেড়ে দিতে চাইবে? মানে এটা তো একটা ব্যারিয়ার হিসাবে কাজ করছে, হ্যাঁ কি না? এই পজিটিভ আয়নটার একদম নেবারহুড ডোমেনে ইলেকট্রনটা যে পোটেনশিয়াল এনার্জিটাকে ফেস করছে, সেই পোটেনশিয়াল এনার্জিটা ইজ অ্যাকচুয়ালি এ পোটেনশিয়াল ব্যারিয়ার। ঠিক আছে? একটা পোটেনশিয়াল ব্যারিয়ারকে আমি তো একটা হাইট দিয়েই রিপ্রেজেন্ট করে থাকি কনভেনশনালি। এখানে ঠিক সেই জিনিসটাই করা হয়েছে। হ্যাঁ, এটা কখনো মানে গন্ডগোল করে ফেলো না যেন। বইতে এটা কোথাও লেখা থাকবে না যে এখানে প্রথমেই যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে কুলম্ব পোটেনশিয়ালের শেপটা তো এইরকম। যদি আমি একটা পজিটিভ আয়ন চেনে একটা ইলেকট্রনের মোশনকে কনসিডার করি, তাহলে ক্রনিক পেনি মডেলে এটাকে কেন উপরের দিকে নেওয়া হয়েছে? এটা তো নিচের দিকে নেওয়া হতো। কনভেনশনটা কি বললাম, যেখানে পোটেনশিয়াল এনার্জিটা কি অ্যাকচুয়ালি ব্যারিয়ার হিসাবে কাজ করছে। হ্যাঁ, এবং পোটেনশিয়াল এনার্জি যখন আমি শ্রোডিঞ্জার ইকুয়েশনে লিখছি, সেইখানে ইলেকট্রনিক চার্জ হ্যাজ নাথিং টু ডু উইথ। ঠিক আছে? তাহলে আমরা এখানে এরকম ভ্যালু দিয়ে জাস্ট ভিএক্স এরকমভাবে V0 দিয়েই লিখবো আর কি। এবার এই যে ডোমেনটা, এই ডোমেনটায় কি দেখানো হয়েছে? এই ডোমেনে পোটেনশিয়ালটাকে 0 বলেছি। যে কোনো কনস্ট্যান্ট পোটেনশিয়াল, এই লজিকটা বুঝতে পারছো? এই যে জায়গাটা, দুটো আয়নের মাঝামাঝি যে রিজিয়ানটা রয়েছে, ওয়াইডার রিজিয়ান, দুটো আয়নের মাঝামাঝি যে ওয়াইডার রিজিয়ানটা রয়েছে, সেই রিজিয়ানে পোটেনশিয়াল এনার্জির ভেরিয়েশনটা কি খুব কম। এখানটায় পোটেনশিয়াল এনার্জি, এটা তোমরা একেও দেখতে পারো, এটা কি অনেকটা ফ্ল্যাট ভেরিয়েশনটা। তো যে কোনো কনস্ট্যান্ট পোটেনশিয়ালকে আমরা 0 চুজ করতে পারি, যে কোনো কনস্ট্যান্ট পোটেনশিয়ালকে আমরা 0 চুজ করতে পারি। এখানে ঠিক সেইটাই করা হয়েছে আর কি। দেখো, এই যে ডোমেনটা রয়েছে, এইখানে পোটেনশিয়াল এনার্জিটা কত নিয়েছি আমরা? 0 নিয়েছি। আর এই একদম আয়নটার, কোন একটা আয়নের একদম ইমিডিয়েট যে নেবারহুড ডোমেনটা, সেই ডোমেনে আমরা এটা কত নিয়েছি? সেইখানে পোটেনশিয়ালটা নিয়েছি V0, যেটা অ্যাকচুয়ালি একটা ব্যারিয়ার হিসাবে কাজ করছে। দ্যাটস হাউ উই ক্যান মডেল দি পোটেনশিয়াল। হ্যাঁ, এই যে 1D পোটেনশিয়াল, কুলম্ব পোটেনশিয়াল, একটা পজিটিভ আয়ন চেনের মধ্যে একটা ইলেকট্রনের কুলম্ব পোটেনশিয়ালকে দেখিয়েছি। সেই কুলম্ব পোটেনশিয়ালটাকে রেক্ট্যাঙ্গুলার ওয়েতে এইভাবে মডেল করা যায়, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি বেসিস অফ ক্রনিক পেনি মডেল। এটাই ক্রনিক পেনি মডেলের বেসিস। কেমন? আমরা এখানে ডোমেনগুলোকে একটু মার্ক করে দিতে পারি। আমরা ডোমেনগুলোকে একটু মার্ক করে দিতে পারি। কীরকমভাবে মার্ক করতে পারি? এইরকমভাবে কোঅর্ডিনেটগুলোকে নেওয়া হয়। যে কোনো একটাকে তুমি 0 ধরো। এখানে তোমার এটা বুঝেছো তো সবাই? আমি এখানে আলাদা একটা ছবি আঁকছি। দেখ, এইখানে আলাদা একটা ছবি আঁকছি, তাহলে ক্লিয়ার হবে। This is Vx, this is x, এইটা হচ্ছে 0, এইটা V0, এই কোঅর্ডিনেটটা নাও -b, এই কোঅর্ডিনেটটা নাও a। ঠিক আছে? এখানে এই ফিগারটার রেসপেক্টে একটু মিসম্যাচ তোমরা বলতে পারো। তুমি বলতে পারো যে এখানে আমি তো পিরিয়ডিসিটিটা a দেখিয়েছি, এইখানে কি পিরিয়ডিসিটিটা a হচ্ছে? a হচ্ছে না। কি হচ্ছে এখানে? পিরিয়ডিসিটিটা অ্যাকচুয়ালি a প্লাস b হচ্ছে। খেয়াল করে দেখো, এখানে পিরিয়ডিসিটিটা হচ্ছে a প্লাস b। এই কোঅর্ডিনেটটা যদি -b হয়, তাহলে এই কোঅর্ডিনেটটা কত হবে? -a প্লাস b। এই যে এই সেপারেশনটা যেটা 0 বলছি, এটা কি তোমার -a প্লাস b, মানে এই গ্যাপটাও যা, এই গ্যাপটাও তাই। ঠিক আছে? তাহলে এইটার সাথে এইটা কখন ট্যালি করছে বলবো? যদি আমরা এই বিটাকে ক্লোজ টু 0 নিই, বিটাকে ক্লোজ টু 0 নিই। হ্যাঁ, বিটা ক্লোজ টু 0, এবং এইখানে যে V0টা সেটা কি খুব হাই, বাট V0b এইটা ফাইনাইট।
V0 into B এইটা ফাইনাইট, বিটা ভেরি স্মল, V0 টা ইজ ভেরি লার্জ, দি প্রোডাক্ট ইজ ফাইনাইট। হোয়াট ইজ দি সিগনিফিকেন্স অফ V0B? না, ডেল্টা ফাংশনের মতো বলছি না আমি, মানে তার কারণ ডেল্টা ফাংশনের আইডিয়া এখানে কোথাও এক্সপ্লোর করা হবে না। V0 into B এটা অ্যাকচুয়ালি কি বোঝায়? এরিয়া বোঝায়। ফিজিক্যাল ইম্পর্টেন্স কি V0 into B? V0 into B এইটা যত বেশি হবে পেনিট্রেশন প্রবাবিলিটি উইল বি স্মলার, এক্সপোনেনশিয়ালি স্মলার হবে। খেয়াল করে দেখো, জাস্ট রেক্ট্যাঙ্গুলার বেরিয়ার প্রবলেম তোমরা স্টাডি করেছো, সেই রেক্ট্যাঙ্গুলার বেরিয়ার পেনিট্রেশন থ্রু দি রেক্ট্যাঙ্গুলার বেরিয়ার এইটা কিন্তু শুধু V0 দ্বারা ডিটারমাইন নয়, এর পাশাপাশি কি উইথ অফ দি বেরিয়ার সেইটা দ্বারা ডিটারমাইন। আমরা এইটাকে আলাদা একটা নাম দেব ফিজিক্যালি, এটা কি বলবো? বেরিয়ার স্ট্রেংথ। এটা হচ্ছে বেরিয়ার STREN, হ্যাঁ বেরিয়ার স্ট্রেংথ, ঠিক আছে? এইটাকে আমরা বেরিয়ার স্ট্রেংথ বলবো। V0 into B এটা হচ্ছে স্ট্রেংথ অফ দি পোটেনশিয়াল বেরিয়ার। এইটার সাথে এই ফিগারটাকে ম্যাচ করাতে পারলে, এইটাও যা ওই ফিগারটা একই ফিগার, আমি আলাদা করে এঁকেছি এবং এইখানে এই কথাটা বলে নিয়েছি যে তোমার এই বিটা খুব ছোট, তাহলে পিরিয়ডিসিটিটা প্র্যাকটিক্যালি কি তোমার A এর সাথে সমান হচ্ছে, হ্যাঁ, বা পিরিয়ডিসিটিটা বলো না A প্লাস বি তার সাথে সমান, এতে করে কিছু যায় আসে না। পোটেনশিয়ালটাকে যদি আমরা লিখি, পোটেনশিয়ালটা কীরকম? Vx ইকালস টু সাম V0 কোন ডোমেনে? বিটুইন 0 অ্যান্ড মাইনাস বি, বিটুইন 0 অ্যান্ড মাইনাস বি পোটেনশিয়ালটা কত? এই যে ডোমেনটা দেখতে পাচ্ছ, এক্স এর ভ্যালুটা যদি মাইনাস বি থেকে 0-র মধ্যে থাকে পোটেনশিয়ালটা কত? V0, ঠিক আছে? এবং পোটেনশিয়ালটা হচ্ছে 0 যদি এইখানে তোমার এক্সটা 0 থেকে A এর মধ্যে থাকে। আর ইন অ্যাডিশন আমরা আরেকটা জিনিস বলবো পিরিয়ডিসিটিটাকে বোঝানোর জন্য, V of x প্লাস A প্লাস B ইকুয়ালস টু V of x। এই ছবিতে যেটা এঁকেছি সেটাকে যদি ম্যাথামেটিক্যালি লিখি এইরকম দাঁড়ায়। এটা হচ্ছে কমপ্লিট ডেসক্রিপশন অফ দি পোটেনশিয়াল, হ্যাঁ, অ্যাজ অ্যাপিয়ার্স ইন দি ক্রনিক পেনি মডেল। ক্রনিক পেনি মডেলে ঠিক এই জিনিসটাই অ্যাপিয়ার করে, হ্যাঁ। সো লেট আস ডিনোট দিস রিজিয়ন বাই রিজিয়ন 1 অ্যান্ড দিস বাই রিজিয়ন 2। ফাইন, একটাকে আমি রিজিয়ন 1 বলেছি আর আরেকটাকে রিজিয়ন 2 বলেছি। পরিষ্কার হয়েছে সবার কাছে? হ্যাঁ, বেশ। এবার উই নো দি পোটেনশিয়াল ইন রিজিয়ন 1, ইন রিজিয়ন 2, পোটেনশিয়ালগুলো জানি। সো উই ক্যান রাইট ডাউন শ্রোডিঞ্জার ইকুয়েশন। এটা মুছে দিলাম, হ্যাঁ। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে তো এই আইডিয়াটা? বেশ, শ্রোডিঞ্জার ইকুয়েশনকে লেখা যাক, হ্যাঁ। রিজিয়ন 1-এ যদি আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখি কিরকম হবে? ডাইরেক্ট লিখে দিই নাকি? d2 psi 1 dx2 প্লাস 2me বাই h কাট স্কোয়ার ইন্টু psi 1 ইকালস টু 0। ধরো রিজিয়ন 1-এ শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন হচ্ছে psi 1 আর রিজিয়ন 2-তে শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন হচ্ছে psi 2। তাহলে রিজিয়ন 1-এ শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কেমন দাঁড়ায়? ইন রিজিয়ন 1 দেয়ার ইজ নো পোটেনশিয়াল এনার্জি, রাইট? v ইকুয়ালস টু 0। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখলে এরকম হয়। আমার নিশ্চয়ই এক্সপ্লেন করার দরকার নেই। এইটাকে আমি একটু ছোট করেও রিরাইট করতে পারতাম। কীরকম হবে? d2 psi 1 dx2 প্লাস some alpha square psi 1 equals to 0, where my alpha square equals to 2me by h cut square। alpha square টা কত? 2me by h cut square, এইটার সাথে সমান। রিজিয়ন 1-এ শ্রোডিঞ্জার ইকুয়েশন পরিষ্কার হয়েছে। রিজিয়ন 2-তে শ্রোডিঞ্জার ইকুয়েশন লেখো। কি হবে? d2 psi 2 dx2 প্লাস 2m বাই h কাট স্কোয়ার, আমি এখানে একটা মাইনাস দিয়ে নিই, ইন্টু v0 মাইনাস e ইন্টু psi 2 ইকালস টু 0। বুঝতে পেরেছো সবাই?
জাস্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা রিক্যাপ করো এবং পুট Vx equals to V0 in region 2 between 0 and minus B, x equals to 0 আর x equals to minus B, এই রিজিয়নটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ফাংশনটা কত? V0, এবং সেই V0টা ইজ স্মলার দ্যান E। অবশ্যই আমরা এখানে যে এনার্জিটার কথা বলছি সেই এনার্জিটা কি V0 থেকে কম, এনার্জিটা V0 থেকে কম, কেমন? তাহলে তোমার d2 psi2 dx2 minus 2m/h square V0 minus c into psi2 equals to 0। আগের মতোই এখানে তোমার আর একটা প্যারামিটার ইউজ করো, সে বিটা d2 psi2 dx2 প্লাস নয় মাইনাস বিটা স্কোয়ার psi2 equals to 0। দিস ইজ ইয়োর ইকুয়েশন 2, যেখানে বিটা স্কোয়ার equals to 2m/h square into V0 minus c। হ্যাঁ, এরকম ভাবে তাহলে আমরা দুটো ডোমেনে শ্রোডিঞ্জার ইকুয়েশন কেমন হয় সেইগুলোকে বলে দিতে পারলাম। এবার এখানে আমরা খেয়াল করব, মানে এখানে অবশ্যই মাথায় রাখবো যে ইলেকট্রনের যে মোশনটা, সেই মোশনটা অ্যাকচুয়ালি কি একটা পিরিয়ডিক পোটেনশিয়ালের মধ্যে হচ্ছে। কাজে এখানে psi1 বা psi2 যেগুলো লিখেছি দোজ আর ব্লক ফাংশন। psi1 বা psi2 এইগুলো কি তাহলে ব্লক ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। রিজিয়ন 1 এখানে না দিয়ে তো আমি পরের এটাতেও দিতে পারতাম রিজিয়ন 1। তাহলে এই psi1 বা psi2 এইগুলো কি সব তোমার ব্লক ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, psi1 এটাকে তাহলে কি লিখতে পারি, অ্যাজ সে u1 into e to the power ikx। অবভিয়াসলি u1 যেটা সেটা x এর ফাংশন, u1টা ইজ ফাংশন অফ x, আর psi2x যেটা সেইটা কি তোমার u2x into e to the power ikx। এরকম ব্লক ফাংশন দিয়ে তাহলে আমরা psi1 psi2 কে রিপ্রেজেন্ট করতে পারি। হয়েছে? উই ক্যান পুট psi1 ইন ইকুয়েশন 1। এক নম্বর ইকুয়েশনে যদি psi1 বসাও কি হবে বলো তো, d psi1 dx বের করো, বললে কত হবে, du1 dx একটা কষবো, পরেরটা সিমিলারলি লিখে দেবো, ইন্টু e to the power ikx, তারপরটা কি হবে প্লাস ik ইন্টু u1 ইন্টু e to the power ikx, তাই তো নাকি? সেকেন্ড ডেরিভেটিভ করো, d2 psi1 dx2 equals to d2 u1 dx2 e to the power ikx, দেন আরেকটা এখানে লেখো প্লাস ik ইন্টু du1 dx e to the power ikx। আরেকটা এটাকে যদি ডেরিভেটিভ করো, এখানে কি দুটো টার্ম পাবে, তার মধ্যে একটা টার্ম কি হবে du1 dx into e to the power ikx, মানে কি এটা twice as large, 2ik e to the power ikx du1 dx হয়েছে। আর আরেকটা টার্ম কি হবে, এখান থেকে আরেকটা যদি ik বেরিয়ে আসে মাইনাস k স্কয়ার u1 e to the power ikx, এইরকম হবে। তাহলে বাই ইকুয়েশন 1, দেখো ইকুয়েশন 1 এ যদি তুমি এই d2 psi1 dx2 এইটাকে বসিয়ে দিতে, তাহলে কি হতো, এই যে সবগুলোতেই তোমার কি ikx 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 এইগুলো থাকতো, তাতে করে কিরকম দাঁড়াতো ইকুয়েশনটা, d2 u1 dx2 প্লাস 2ik du1 dx প্লাস alpha square minus k square into u1 equals to 0। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, d2 u1 dx2 plus 2ik, হ্যাঁ রাইট, alpha square minus k square into u1 equals to 0। নিজের হাতে একবার করে নিতে পারো, না করলেও চলবে, এটা মানে পরীক্ষায় থাকে না সেরকম ভাবে, নিজেদের ইন্টারেস্টে দেখতে পারো আর কি। ব্লক ফাংশনের যে ফর্মটা, সেই ফর্মটা দিয়ে যদি psi1 কে রিপ্লেস করে ইকুয়েশন 1 এ পুট করো, তাহলে ইকুয়েশন 1টা এইরকম ভাবে লেখা যাবে আর কি, 3 নম্বর ইকুয়েশনের ফর্মে। সিমিলারলি যদি আমরা এই psi2 ফর্মটা ইকুয়েশন 4 এ ইকুয়েশন 2 তে বসাতাম,
তাহলে কিরকম হতো দেখে বলতে পারো? d2u2 dx2 প্লাস 2ik d2u2 dx মাইনাস বিটা স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু u2 ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছ? বেসিক্যালি কি তোমার u2 জন্য তো মাইনাস কে স্কোয়ার u2 ইন্টু ই টু দি পাওয়ার ikx এইরকম একটা টার্ম আসবে। ওখানে তোমার মাইনাস বিটা স্কোয়ার অলরেডি আছে, আরেকটা মাইনাস কে স্কোয়ার যদি হয় তাহলে কি বিটা স্কোয়ার প্লাস কে স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, ইকুয়েশনটা এরকম হবে। যাক, এটা নিয়ে অতটা বদার নই, আমরা জাস্ট দেখাচ্ছি আর কি কীভাবে প্রসিড করতে হয়। তাহলে ব্লক ফাংশনগুলো যদি ওই ব্লক ফাংশনের ফর্মগুলো যদি ইকুয়েশন 1 আর 2 তে বসিয়ে দেওয়া হয় তাহলে সেখান থেকে ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4 এইগুলোতে আসা যায় আর কি। হ্যাঁ, এখন 3 নাম্বার ইকুয়েশনের যে ট্রায়াল সলিউশন অফ ইকুয়েশন 3, 3 নাম্বার ইকুয়েশনের ট্রায়াল সলিউশন কেমন ভাবে লেখা যায়? u1x ইকুয়ালস টু সাম a ইনটু e to the power I alpha minus k into x plus b e to the power minus I alpha minus k into x, alpha plus kx। যদি এখানে দেখো রুটগুলো কি আলফা প্লাস কে আলফা মাইনাস কে, এই ইকুয়েশনের 3 নাম্বার ইকুয়েশনের যে ট্রায়াল সলিউশন সেটা হচ্ছে এইরকম u1x ইকুয়ালস টু a e to the power I alpha minus k into x plus beta into e to the power minus I alpha plus k into x। ইকুয়েশন 4 এর ক্ষেত্রে এই জিনিসটা কেমন? এটা ইকুয়ালস টু সাম c into e to the power beta minus ik into x plus d into e to the power minus beta plus ik into x। এইটা সেই ওর ইকুয়েশন নাম্বার 5, এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 6 হয়েছে। ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4 এর ট্রায়াল সলিউশনগুলো আমরা এখানে লিখেছি। এই ট্রায়াল সলিউশনগুলোতে কতগুলো আরবিটারি কনস্ট্যান্ট অ্যাপিয়ার করেছে? 4টে আরবিটারি কনস্ট্যান্ট অ্যাপিয়ার করেছে। যদি এদের এক্স্যাক্ট ভ্যালু আমাদেরকে বের করতে হয় আমাদের কি 4টে কন্ডিশন প্রোভাইডেড থাকতে হবে। 4টে কন্ডিশন এখান থেকে জেনারেট করতে পারো, যে ছবিটা দেওয়া রয়েছে বাউন্ডারি কন্ডিশন, 4টেই বাউন্ডারি কন্ডিশন। দুটো কি তোমার ওই u1 u2 এদের জন্য, আর আরেকটা কি তোমার জাস্ট ফার্স্ট ডেরিভেটিভ এদের জন্য অ্যাপ্লাই করা যায় আর কি। এখানে যে বাউন্ডারি কন্ডিশনসগুলো অ্যাপ্লিকেবল, বাউন্ডারি কন্ডিশনস যেগুলো অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে u1 at x equals to 0 is same as u2 at x equals to 0। কেমন? দেখো x equals to 0 এই যে পয়েন্টটা, এটা কি তোমার বাউন্ডারি বিটুইন রিজিয়ন 1 and 2। u1 আর u2 মানে রিজিয়ন 1 আর রিজিয়ন 2 এর বাউন্ডারিটা কি x equals to 0। তাহলে u1 এর ভ্যালু এখানে যা হবে x equals to 0 তে যা হবে u2 এর ভ্যালু x equals to 0 তে একই রকম হবে। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে u1 এর ফার্স্ট ডেরিভেটিভ আর u2 এর ফার্স্ট ডেরিভেটিভ x equals to 0 তে সমান হবে, বিকজ দি পোটেনশিয়াল ইজ ফাইনাইট হিয়ার। আমরা বলেছিলাম না যে ফার্স্ট ডেরিভেটিভ অফ দি ওয়েভ ফাংশন উইল অলসো বি কন্টিনিউয়াস প্রোভাইডেড দি পোটেনশিয়াল ইজ ফাইনাইট এট দি বাউন্ডারি। তাহলে সেইটা অনুযায়ী যদি আমরা এই বাউন্ডারি কন্ডিশনটাকে লিখি, কি লিখতে পারবো? du1 dx at x equals to 0 is same as du2 dx at x equals to 0। এই বাউন্ডারি কন্ডিশনটা সবাই বুঝতে পেরেছো? এই বাউন্ডারি কন্ডিশনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? দুটো বাউন্ডারি কন্ডিশন লিখলাম, তাই তো? আরো দুটো বাউন্ডারি কন্ডিশন লিখতে হবে, আমাকে এটা মুছতেই হবে, কিছু করার নেই। চলো এবার আরেকটা বাউন্ডারি কোথায় বলো তো? এখানে একটা বাউন্ডারি আছে না, এই বাউন্ডারি আর এই বাউন্ডারি একই। ইনফ্যাক্ট আরেকটা বাউন্ডারি কি তোমার মাইনাস বি বা তোমার এ,
মাইনাস বি বা এ, এখানে বাউন্ডারি রয়েছে। আমরা এইটা এইরকম ভাবে লিখবো আর কি, সেটা হচ্ছে u1 at a equals to u2 at minus b, u1 at a equals to u2 at minus b. Similarly, du1 dx at x equals to a is same as du2 dx at x equals to minus b. এটা হচ্ছে তোমার আরো দুটো বাউন্ডারি কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, এইটা একই হবে, কিন্তু এটা তো তোমার অন্য পিরিয়ডের মধ্যে চলে গেল, বুঝতে পারছো? তুমি যখনই এই দিকটা নিচ্ছ, এটা তো অন্য পিরিয়ডে চলে গেল। সেই জন্য কি করা হচ্ছে, মানে আইডিয়ালি এই যে মাইনাস বি, এই যে পয়েন্ট আর এ পয়েন্ট, এই দুটো কি তোমার একই রিজিয়া, একই একে রিপ্রেজেন্ট করছে আর কি, বাউন্ডারিকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, আমি মাইনাস বিতে যখন রয়েছি তখন কি ইউ2 ভ্যালুকে রিড করবো, ডু ইউ গেট মাই পয়েন্ট? যখন আমি এতে রয়েছি তখন কি u1 এর ভ্যালুকে রিড করবো। তুমি যদি এ পয়েন্টটাকে বাউন্ডারি নাও, সেটা কিন্তু তোমার অন্য একটা রিজিয়ানকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, মানে এই যে এটা স্লাইসটা আমি দেখিয়েছি, এই যে রিজিয়ানটা, রিজিয়ান 1 আর 2 বলে যেটাকে মার্ক করেছি, সেইটা থাকছে না সেক্ষেত্রে। এই জন্য যখন আমি x equals to 0 বলছি, সেটা কি রিজিয়ান 1 আর 2 এর বাউন্ডারিকে রিপ্রেজেন্ট করছে, নো প্রবলেম। বাট এটাকে যদি বাউন্ডারি হিসাবে নাও, তুমি u1 এর ভ্যালু এখানে বলতে পারো কত, কিন্তু u2 ভ্যালু কত এটা বলতে গেলে তোমাকে কি বেসিক্যালি ওই এটা ব্লক ফাংশনের আইডিয়াটাকে কাজে লাগিয়ে বলতে হচ্ছে, ব্লক ফাংশনের যে কন্ডিশনটা সেটাকে কাজে লাগিয়ে বলতে হচ্ছে। সেই জন্য আমরা কি বলবো, u1 এর ভ্যালু অ্যাট a যা হবে, u2 এর ভ্যালু অ্যাট মাইনাস b তাই হবে। u1 এর ফার্স্ট ডেরিভেটিভ x ইকুয়ালস টু তে যা, u2 ডেরিভেটিভ অ্যাট x ইকুয়ালস টু মাইনাস b একই রকম। এই হচ্ছে তোমার চারটে বাউন্ডারি কন্ডিশন। চারটে বাউন্ডারি কন্ডিশনস আর সাফিসিয়েন্ট। আমরা এখানে সেগুলোকে বসাতে পারি। u1 0 u2 0 করে দুটো ইকুয়েশন পেলাম। মানে এখানে তোমার কি অনেকগুলো ইকুয়েশন হবে আর কি, অন্তত চারটে ইকুয়েশন পাবে চারটে কন্ডিশনকে বসিয়ে। এবার যদি এবিসিডির নন ট্রিভিয়াল সলিউশন পেতে হয়, তাহলে ওই যে চারটি ইকুয়েশন, সেখানে এবিসিডির যে কোএফিসিয়েন্টগুলো, সেইগুলো নিয়ে কি একটা ডিটারমিনেন্ট কনস্ট্রাক্ট করতে পারো। সেই ডিটারমিনেন্টটা কি হবে, 0-র সাথে সমান হবে। এবং ইউ ক্যান সলভ ফর ইট, যে তোমার ওই নন ট্রিভিয়াল সলিউশনের জন্য ডিটারমিনেন্টটা ইকুয়ালস টু 0, সেটা কি ইমপ্লাই করে। সেইটা যেটা ইমপ্লাই করে, আমরা ডাইরেক্ট জিনিসটাকে লিখবো। এটার যে সলিউশনটা, সেটা তোমরা চাইলে দেখতে পারো। সলিউশনটা আমার দেখা একটি বইতেই রয়েছে, সেটা হচ্ছে এস.ও. পিল্লাই এর বইতে আছে। এর যে সলিউশন, সেইটা এস.ও. পিল্লাই এর নাম শুনেছো তো নিশ্চয়ই, বইটা দেখেছো হয়তো। এমনিতে খুব ভালো লাগে না বইটা, দেখতে পারো ওই বইটাতে। সম্ভবত ওই বইটার 4 পাতা লাগবে ক্যালকুলেশনটা করতে। হ্যাঁ, আমাদের দরকারও নেই সেটা, আমরা ডাইরেক্ট রেজাল্টটাকে লিখবো আর কি। কি পাওয়া যায়, যেটা পাওয়া যায় সেটা এইরকম, বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2 আলফা বিটা সাইন হাইপারবোলিক আলফা এ, না সাইন হাইপারবোলিক বিটা বি। হ্যাঁ, ফ্যানগুলো অফ করে দাও তো। সাইন আলফা এ cos alpha a এইটা ইকুয়ালস টু ঠিক আছে, এরকম একটা রেজাল্ট পাওয়া যায় আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছো?
যেটা বলছিলাম যে রিজিয়ন 1 আর রিজিয়ন 2 এই দুটো রিজিয়নের শ্রোডিঞ্জার ইকুয়েশন লেখো। শ্রোডিঞ্জার ইকুয়েশনে যে psi1 psi2 অ্যাপিয়ার করছে সেইগুলো হচ্ছে ব্লক ফাংশন, কাজে ইন টার্মস অফ ইউ ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স এইরকম ফর্মে লিখে ইকুয়েশনগুলোকে রিরাইট করো ইন টার্মস অফ 3 অ্যান্ড 4। এবার ইকুয়েশন 3 আর 4 এর ট্রায়াল সলিউশন নিয়ে নাও, যে ট্রায়াল সলিউশন দুটোতে তোমার চারটে আরবিটারি কনস্ট্যান্টস রয়েছে, সেই কনস্ট্যান্টগুলোকে আমরা বের করতে পারি, বা ওই ট্রায়াল সলিউশনগুলো নন ট্রিভিয়াল সলিউশন হবে তার কন্ডিশনটাকে আমরা বের করতে পারি, প্রোভাইডেড উই হ্যাভ দি বাউন্ডারি কন্ডিশনস। এখানে রেলিভেন্ট বাউন্ডারি কন্ডিশনসগুলো লিখেছি, তারপরে যেটা বললাম সেটা জাস্ট ইনফরমেশন। এই বাউন্ডারি কন্ডিশনগুলোকে আমরা ওই ইকুয়েশন 3 আর 4 এ ওই ইকুয়েশন 5 অ্যান্ড 6 এ ট্রায়াল সলিউশনে বসিয়ে এ বি সি ডি টার্মে চারটি ইকুয়েশন পাবো, চারটে বাউন্ডারি কন্ডিশন, কাজেই এ বি সি ডি টার্মে কি চারটি ইকুয়েশন হবে, হয়েছে? তো এ বি সি ডি এইগুলো যদি নন ট্রিভিয়াল সলিউশন হয়, মানে কোনোটাই যদি প্রত্যেকটাই যদি জিরো না হয় আর কি, এ বি সি ডি চারটি যদি জিরো না হয়, তার জন্য নেসেসারি কন্ডিশনটা কি, এ বি সি ডির যে কোএফিসিয়েন্ট সেই কোএফিসিয়েন্টগুলো নিয়ে একটা ডিটারমিনেন্ট, সেই ডিটারমিনেন্টটাকে জিরোর সাথে সেট করা, এই ডিটারমিনেন্টটাকে কনস্ট্রাক্ট করে জিরোর সাথে সেট করো, এবং জাস্ট অ্যালজেব্রিক্যালি সিম্পলিফাই করে ওয়ান ক্যান অ্যারাইভ অ্যাট ইকুয়েশন 7। এটা কিন্তু একটা বিশাল বড় প্রসিডিওর, অন্তত ওই বললাম বইয়ের হিসাবে 4 পাতার একটা ক্যালকুলেশন। আমাদের এই ধরনের ক্যালকুলেশন লাগবে না, হ্যাঁ, জাস্ট উই উইল বি প্রোভাইডেড দি রেজাল্ট, এই কন্ডিশনটা আমাদেরকে বলে দেওয়া হবে আর কি। ইনফ্যাক্ট এইটাকে আমরা আরেকটু রিডিউস করে ফেলতে পারি, হ্যাঁ, দুটো রিজিয়নে কেটা কি দিয়ে স্পেসিফাইড বলো? কেটা তো তোমার স্পেসিফাইড বাই দি এনার্জি, কেটা তো ইজ বেসিক্যালি স্পেসিফাইড বাই দি এনার্জি অফ দি ইলেকট্রন। হ্যাঁ, তাহলে এনার্জিটা কেন চেঞ্জ করবে? একটি ইলেকট্রন, তুমি তো বলছো একটা ইলেকট্রন অফ ডেফিনাইট এনার্জি, ধরো একটা ইলেকট্রন, তুমি যখন শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখেছো একটা রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়াল বেরিয়ার, সেখানে দুটো রিজিয়নে এনার্জি কি আলাদা হয়? আলাদা হবে কেন? এ পার্টিকেল ইজ ক্যারেক্টারাইজড বাই ডেফিনাইট এনার্জি। তখন যখন সলিউশন করব তখন একটা ইতে কোএফিসিয়েন্টটা হচ্ছে এনার্জি থাকছে, আর একটা ই মাইনাস বি কিন্তু মানে ই ইজ দি এনার্জি না, আমরা এখানে তো তাই করেছি, আমরা এখানে কোথাও তো বলিনি যে এনার্জিটা ই নয়। ই কিন্তু তখন শুধু তখন ওইখানে যেটা করছিলাম তখন সেখানে যে ইকুয়েশনটা আসছিল, হ্যাঁ, একটা হচ্ছে ই হচ্ছে মানে 2l ই বাই h স্কয়ার, হ্যাঁ, আর একটা হচ্ছে -2l। এখানেও তো তাই হয়েছে, কিন্তু এখানে মানে 2 নম্বর ইকুয়েশনটা তাকাও। হ্যাঁ সেটা ঠিক আছে, মানে ব্লক ফাংশনে যে এটা লিখছি ওইটা করতে হবে না, এটা তো তোমার ই টু দি পাওয়ার আই কে এক্স, এইটা মানে ধরো তোমার একটা পার্টিকেল ইনসিডেন্ট হচ্ছে, যেমন আমরা আগে ওই ধরো লেফট থেকে ইনসিডেন্ট হচ্ছে, সেই ইনসিডেন্ট ওয়েভটা কিভাবে লিখতাম? ই টু দি পাওয়ার আই কে এক্স, ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন লিখতাম। যখন এটা এইরকম পিরিয়ডিক পোটেনশিয়ালের মধ্যে রয়েছে, তখন এই ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনটা মডিউলেটেড হচ্ছে। এই যে কে ভ্যালুটা ডিটারমাইন্ড বাই দি এনার্জি অফ দি পার্টিকেল। হ্যাঁ, কে রিমেন্স দি সেম, কেটা এখানে তোমার একই রকম থাকছে, না মানে আমরা এখানে থ্রু আউট কে ভ্যালুটাকে একই রকম নিচ্ছি, হ্যাঁ, থ্রু আউট কে ভ্যালুটা একই রকম নিচ্ছি। মানে প্রথম কথা হচ্ছে যে রিজিয়ন 1 এ ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন নয়, রিজিয়ন 2 তেও ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন নয়, ঠিক আছে? কাজেই রিজিয়ন 1 বা রিজিয়ন 2 তে কোনোটাতেই ইলেকট্রনটাকে কমপ্লিটলি ই টু দি পাওয়ার আই কে এক্স দিয়ে তুমি ডেসক্রাইব করছো না, তুমি কি দিয়ে করছো? ইউকে মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার আই কে এক্স দিয়ে করছো। তুমি যে কোয়ান্টাম মেকানিক্সে যে প্রবলেমগুলোর সাথে কোরিলেট করছো, আমি বুঝতে পেরেছি আইডিয়াটা কি, সেটা হচ্ছে যে ধরো থার্ড রিজিয়নটাতে যখন ঢুকছে, থার্ড রিজিয়নটা তো ফ্রি রিজিয়ন, পোটেনশিয়াল এনার্জি জিরো, সেখানে তোমার কে ভেক্টরটা আলাদা, রিজিয়ন 1 এ তোমার কে ভেক্টর আলাদা, সেইটা আলাদা হতে পারে, ঠিক আছে? এখানে তো তোমার পোটেনশিয়ালটা পিরিয়ডিক পোটেনশিয়াল, কোথাও ইলেকট্রনটা কিন্তু ফ্রি ইলেকট্রন নয়। তোমার আগের প্রবলেমগুলোতে কিসে থার্ড রিজিয়নে যখন ঢুকছে সেখানে ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন, এখানে প্রবলেমটা সেই রকম নয়, এটা তো পিরিয়ডিক পোটেনশিয়াল, ঠিক আছে? এখানে সব জায়গাতেই কে ভ্যালুটাকে ইউনিক রাখা হচ্ছে, হ্যাঁ, এবং কেটা ডিরেক্টলি রিলেটেড টু দি এনার্জি, আমি পরে আসছি সেটাতে, কেটা এনার্জির সাথে রিলেটেড।
আচ্ছা বেশ, এবার দেখো আমরা এই 7 নাম্বার ইকুয়েশনের ওপর ওই যে প্র্যাকটিক্যাল কনসিডারেশনগুলো সেইগুলোকে ইনকর্পোরেট করবো আর কি। যদি বিটা ক্লোজ টু জিরো হয়, বিটা যদি খুব ছোট হয়, ভি জিরোটা যদি খুব বড় হয়, বাট দি প্রোডাক্ট ভি জিরো ইন্টু বি যদি ফাইনাইট হয়, তাহলে কীরকমভাবে এই 7 নাম্বার ইকুয়েশনটাকে সিম্পলিফাই করা যায় একটু রিকল করো। আলফা স্কোয়ার সমান কত বলেছিলাম? 2me বাই এইচ কাট স্কোয়ার, বিটা স্কোয়ার বলেছিলাম 2m বাই এইচ কাট স্কোয়ার ভি জিরো মাইনাস ই। তাহলে এইখান থেকে আমরা যদি বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার করি কত দাঁড়াবে বলো, কত দাঁড়াবে? 2m বাই এইচ কাট স্কোয়ার ভি জিরো মাইনাস 2e। এইটা কি অলমোস্ট ক্লোজ টু 2m by h cut square into v0 because v0 is very large, v0 টা খুব বড়, v0 টা e এর থেকে খুব বড়। এইটাখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করলাম যে বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এইটা 2m by h cut square into v0 এটার সাথে সমান। আচ্ছা, এগেন তোমার ডান দিকে একটা a প্লাস বি টার্ম রয়েছে, এই a প্লাস বিটাকে আমরা নিয়ারলি ইকুয়াল টু b লিখবো সিন্স this b is very small, beta tends to 0 হয়েছে। তাই যদি হয়, হ্যাঁ, বিটা যদি খুব ছোট হয় তাহলে হোয়াট হ্যাপেন্স টু কোসাইন হাইপারবলিক বিটা বি? এটা কত হয়ে যায় বলো? এটা কি ক্লোজ টু 1 হয়ে যায় কোসাইন হাইপারবলিক বিটা বি। বিটা যদি টেন্ডস টু 0 হয়, বিটা যদি টেন্ডস টু 0 হয় তাহলে কোসাইন হাইপারবলিক বিটা ইন্টু বি কত হয়? ক্লোজ টু 1। আর সাইন হাইপারবলিক এটা কেমন হবে? এইটা ক্লোজ টু বিটা ইন্টু বি। হাইপারবলিক ফাংশন এর মধ্যে তফাৎ তো বিশেষ কিছু নেই, জাস্ট ওই তোমার আই এর পরিবর্তে কি হবে, আইটা থাকবে না। সাইন এক্স কে কিভাবে লিখেছি? ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স। কোসাইনকে কিভাবে লিখেছি? ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2। যদি হাইপারবলিক বলা হয় কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। তো এক্সটা যদি ছোট হয় তাহলে কোসাইন এক্সও যা হবে কোসাইন হাইপারবলিক এক্সও তাই হবে, একই রকম হবে। হ্যাঁ, হয়েছে। তাহলে উইথ দিস আমরা ইকুয়েশন 7টাতে যদি ফিরে আসি, কি লিখতে কিভাবে রিডিউস করতে পারি দেখো তো। বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এইটাকে লেখো আজ 2m বাই এইচ কাট স্কোয়ার ইন্টু v0। ওকে, 2m বাই এইচ কাট স্কোয়ার ইন্টু v0 ইন্টু 1 বাই 2 আলফা বিটা। বুঝলে, বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার সেটাকে লিখেছি 2m v0 বাই এইচ কাট স্কোয়ার, ডিনোমিনেটরে যে 2 আলফা বিটা ছিল সেইটা এজ ইট ইজ রয়ে গেল। সাইন হাইপারবলিক বিটা বি এর পরিবর্তে কত লিখব? সিম্পলি বিটা ইন্টু বি। সাইন আলফা এ যেমন ছিল সেই রকমই রেখে দাও, হয়েছে। পরেরটাতে কোসাইন হাইপারবলিক বিটা বি এটাকে 1 বলেছি, তারপরেরটা কি তোমার কোসাইন আলফা এ যেমন ছিল রেখে দাও। আর ডান দিকে কস কে এ প্লাস বি তার পরিবর্তে কত লিখবো? কোসাইন কে। হয়েছে। এইদিকে একটু সিম্পলিফাই করা যেতে পারে সম্ভবত। দেখো এই বিটাগুলোকে আমরা বাদ দিয়ে দিতে পারি না? বিটাগুলো বাদ দিতে পারি, 2 বাদ দিয়ে দিতে পারি, কি পড়ে থাকে? m ইন্টু v0 ইন্টু বি বাই এইচ কাট স্কোয়ার ইন্টু সাইন আলফা এ বাই আলফা। ঠিক আছে, জাস্ট এখানে তোমার বিটাটা বাদ চলে যাচ্ছে আর 2 গুলো বাদ চলে যাচ্ছে, বাকি যেটা পড়ে থাকে সেটাই, প্লাস কোসাইন আলফা এ ইকুয়ালস টু কস কে। হয়েছে? কোথায় বলো? এই যে আলফা, এই আলফা রয়েছে, সাইন আলফা এ বাই আলফা লিখেছি। এবার এটাকে আরেকটু গুছিয়ে লেখার জন্য আমি কি করলাম? নিউমারেটর আর ডিনোমিনেটরে এ দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। তাহলে সাইন আলফা এ বাই আলফা এ হয়ে যায়। এই যে টার্মটা এটাকে ছোট করে লেখা যাক অ্যাজ সাম পি।
যেখানে পিটা হচ্ছে এইটা, যেটা কি মেনলি ডিটারমাইন্ড বাই দি ব্যারিয়ার স্ট্রেংথ। হ্যাঁ, পিটাকে অনেক সময় আমরা স্ট্রেংথ প্যারামিটার বলে থাকি, ব্যারিয়ার স্ট্রেংথ প্যারামিটার বলে থাকি। হ্যাঁ, V0 ইন্টু বি এই প্রোডাক্টটা দ্বারা মেনলি ডিটারমাইন্ড। তো দ্যাটস হাউ ইকুয়েশন 7 রিডিউসেস টু। এই অ্যাপ্রক্সিমেশনগুলো যদি ইনকর্পোরেট করো তাহলে 7 নাম্বার ইকুয়েশনটা এইরকমভাবে রিডিউসড হয়ে যায়। আমরা এরপরে যা কিছু ডিসকাশন সেইটা প্রসিড করব ফলোইং ইকুয়েশন নাম্বার 8। তোমাদের পরীক্ষাতেও যদি কিছু করতে বলে, ইন মোস্ট অফ দি কেসেস এই ইকুয়েশনটা দিয়েই বলে দেওয়া হয় আর কি, যে তোমার অ্যাকর্ডিং টু ক্রনিক পেনি মডেল the condition is given as this, যেখানে p equals to this, তারপরে এবার কিছু জিনিস এক্সপ্লেন করতে বলা হয়। হ্যাঁ, এইখান থেকে যদি পরীক্ষার মতো করে পড়ে তাহলে কি কি পড়তে পারে, একটা হচ্ছে যে ব্লক থিওরেম কি সেইটা বলো 2 নম্বরে একটা কোয়েশ্চেন, বা এক্সপ্লেন ক্রনিক পেনি মডেল, হ্যাঁ জাস্ট 2 নম্বর একটা কোয়েশ্চেন, বা হাউ ক্রনিক পেনি মডেল modifies the Coulomb potential in 1D lattice chain into a rectangular periodic potential। হ্যাঁ, সেইটা ওই ছবি এঁকে একটু জাস্টিফাই করতে বলতে হতে পারে। তারপরে বলা হতে পারে যে ধরো শ্রোডিঞ্জার ইকুয়েশনগুলো লেখো, বা বাউন্ডারি কন্ডিশন, রেলিভেন্ট বাউন্ডারি কন্ডিশনগুলো লেখো, জাস্ট এইটুকুও বলা যেতে পারে, রেলিভেন্ট বাউন্ডারি কন্ডিশনগুলো লেখো। ঠিক আছে, কিন্তু ইলাবোরেটিভ ক্যালকুলেশন এটা থাকবে না, যদি থাকে সেটা বাদ দিয়ে দিও, কোয়েশ্চেন করবে না সেই কোয়েশ্চেন। হ্যাঁ, ওটা করা সম্ভব নয়। ঠিক আছে তো নাকি? হ্যাঁ, বেশ। বেশ, এবার এইটা দেখে কি বুঝছো বলো, এই ইকুয়েশনটা দেখে কি বুঝছো? কিছু বুঝছো? হ্যাঁ, ওই ডু নট বদার, সাই 1 সাই 2 যে আসবে, কে থাকছে না কেন? সাই 1 সাই 2 তে কে তো থাকবেই, ই টু দি পাওয়ার i কে x তো মাল্টিপ্লাইড আছে। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা বলছো তাই তো? হ্যাঁ, সেটা একটা হতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কারণ এটা তো তোমার প্লেন ওয়েভ হচ্ছে না, তোমার ওই ডোমেনে এটা তো প্লেন ওয়েভ হচ্ছে না, তোমার ওই জায়গার মধ্যেই ধরো কনফাইন থাকছে আর কি। হ্যাঁ, সেইটা দেখতে হবে আর কি, দুটো পার্টি কি ভ্যানিশ করবে? ই টু দি পাওয়ার i কে x পরে দেখবো এখন। হ্যাঁ, শেষে ডিসকাস করবো। হ্যাঁ, শেষে দেখবো। এখন এইখানে এসো, যেটা বলছিলাম যে এই ইকুয়েশনটার ইমপ্লিকেশন কি একটু খেয়াল করে দেখো। এই ইকুয়েশনে কোথাও কি তোমরা এনার্জি কন্টেন্ট দেখতে পাচ্ছ? এই ইকুয়েশনে এনার্জি ইনফরমেশন কি দেখতে পাচ্ছ? আচ্ছা, আরেকটু ফিরে যাও তো, আরেকটু পিছনের দিকে যাও, বলো তো যে ডিসক্রিট এনার্জির যে আইডিয়া সেটা আমরা কিভাবে পাই? শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করলে কি ডিসক্রিট এনার্জি আইডিয়া পেয়ে যাই? বেসিক্যালি আমরা যে এনার্জি আইগেন ভ্যালু সেটা কি পাই, কিভাবে পাই? আফটার অ্যাপ্লাইং দি বাউন্ডারি কন্ডিশন। ঠিক আছে, বাউন্ডারি কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করো, সেখান থেকে এনার্জি যে ডিসক্রিট এই আইডিয়াটা পাবে। জাস্ট রিকল দি সিচুয়েশন ফর পার্টিকেল ইন এ বক্স, বা ফর এ সিম্পল হারমোনিক অসিলেটর, অর ফর দি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম। এবার এই জায়গাতে দেখো, এখানেও তো আমরা বাউন্ডারি কন্ডিশন কাজে লাগিয়েছি, কাজে লাগিয়ে একটা ইকুয়েশনকে জেনারেট করতে পেরেছি। খেয়াল করে দেখো, দিস ইকুয়েশন কন্টেন্টস দি ইনফরমেশন অন এনার্জি, ইজ ইট নট? এই ইকুয়েশনের মধ্যে এনার্জি ইনফরমেশনটা রয়েছে, দেখো ভালো করে। alpha contains the energy, তাহলে if we can solve this equation we can get the energy eigenvalues. Do you get my point? এই ইকুয়েশনটাকে যদি সলভ করতে পারি তাহলে এনার্জি আইগেনভ্যালু গুলো কি সেইগুলো বলে দিতে পারবো। বাট ইজ ইট পসিবল টু সলভ দিস ইকুয়েশন? তার থেকেও ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, does the solution exist at all? Yes, transcendental equation প্রথম যে কোশ্চেনটা, মোর ফান্ডামেন্টাল কোশ্চেন যেটা বলছি, যে এখানে কি কোনো সলিউশন, এনার্জি আইগেন ভ্যালু বা সলিউশন কি এক্সিস্ট করে? সলিউশন অফ দিস ইকুয়েশন উইল ইল্ড দি আইডিয়া অন দি অ্যালাউড এনার্জি। ঠিক আছে, এখন এই ইকুয়েশনের কি সলিউশন আমরা এক্সপেক্ট করব? হ্যাঁ বা না, এটা ডিপেন্ড করছে যে তোমার আলফা ভ্যালুটা কীরকম।
বা তোমার মানে কি মানে সবসময় যে এক্সিস্ট করবে এমনটা নয় আর কি। মানে ফর অল ভ্যালুজ অফ আলফা এ ইকুয়েশনের লেফট সাইডটা নট নেসেসারিলি রাইট সাইডের সাথে সমান হবে। খেয়াল করে দেখো, রাইট সাইডটা কিন্তু অলওয়েজ বাউন্ড বিটুইন প্লাস মাইনাস ওয়ান। ডান দিকে কি রয়েছে? কস কে। তো কস কে এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, আর মিনিমাম ভ্যালু কত? -1। এখন বাম দিকে যদি এই ঝামেলার টার্মটা না থাকতো, এই টার্মটাই তো ঝামেলা করছিল, তাই তো? এই টার্মটা যদি না থাকতো তাহলে it was quite interesting and it is common to us, is not it? Cos alpha a equals to cos k, alpha a equals to k, alpha equals to k, free particle h cut square k square by 2m। ঠিক আছে, যদি এইটা না থাকতো তাহলে আলফা ইকুয়ালস টু কে, বেসিক্যালি ফ্রি পার্টিকেল, h cut square k square by 2m, all energies are allowed। হ্যাঁ, কিন্তু এখানে তো সেটা নয়, বিকজ অফ দিস টার্ম। এই যে টার্মটা খেয়াল করে দেখো, এই টার্মটা সাইন আলফা এ বাই আলফা এ এর ভ্যালু কি হয়? ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। জাস্ট ফরগেট অ্যাবাউট পি। সাইন এক্স বাই এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। যত এক্স বাড়ছে এর ভ্যালুটা কি কমতে 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 যাচ্ছে, তাই না? পিরিয়ডিসিটি রয়েছে, ইউ রিমেম্বার না? সাইন এক্স বাই এক্স গ্রাফটা জাস্ট এরকম ধরনের একটা গ্রাফ, পিরিয়ডিক এ অনেকটা সাইনুসয়েডাল, বাট এর যে অ্যাম্পলিটিউডগুলো সেইগুলো কি গ্র্যাজুয়ালি ডিক্রিজিং, ডিক্রিজ করে যাবে। এবার সেটা কি তোমার ফার্দার মাল্টিপ্লাইড বাই দি ফ্যাক্টর পি। সুতরাং কস আলফা এর সাথে এই টার্মটা তো অ্যাডেড রয়েছে, এই দুটো সাম মানে এই দুটো টার্মের যে সাম সেটা একের থেকে যদি বড় হয়, এই ইকুয়েশনটা উইল নট ইল্ড এনি সলিউশন। ডু ইউ গেট মাই পয়েন্ট? বাম দিকের ভ্যালুটা যদি একের থেকে বড় হয় বা -1 এর থেকে ছোট হয়, তাহলে তো কোনো ফিজিবল সলিউশন আমরা পাবো না। ফিজিবল সলিউশনটা তাহলে আমরা কখন পাবো? যদি এই বাম দিকের টার্ম যেটা রয়েছে সেইটা +-1 এর মধ্যে থাকে। সো দ্যাট উইল অ্যাকচুয়ালি গিভ দি আইডিয়া অফ অ্যালাউড এনার্জি। যে আলফা এ ভ্যালুর জন্য এই সামটা +-1 এর মধ্যে লাই করবে, সেইগুলোই তোমার অ্যালাউড এনার্জি সম্পর্কে আইডিয়া দেবে। ঠিক আছে, জাস্ট এন্টার জিনিসটা কোয়ালিটেটিভ, কোনো কোয়ান্টিটেটিভ ক্যালকুলেশন করছি না, একদম কোয়ালিটেটিভ ক্যালকুলেশন। এইটাকে দেখো কিভাবে পাওয়া যায়, আমরা প্লট করে দেখতে পারি আর কি। প্লট করাটা আমার পক্ষে এক্সট্রিমলি ডিফিকাল্ট, এটা ওই পাওয়ার পয়েন্ট দিয়ে চালানো সব থেকে ভালো আর কি। এনিওয়ে আমি চেষ্টা করছি, দেখো এইটা হচ্ছে +1 আর এইটা হচ্ছে -1। অন্তত 12 মুছতে হবে আমাকে। মোটামুটি কোয়ালিটেটিভলি আমি একটা সাইডকে দেখাতে পেরেছি। হ্যাঁ, এইদিকে ধরো আলফা এ প্লট করছি, এইদিকে আলফা এ প্লট করছি, আর এই দিকটাতে ওয়াই অ্যাক্সিসে ওই ইকুয়েশনটার যে লেফট সাইডটা সেইটাকে প্লট করছি, পি সাইন আলফা এ বাই আলফা এ প্লাস কস আলফা এ। এই যে ইকুয়েশন 8 নাম্বার ইকুয়েশনের লেফট সাইডটাকে প্লট করছি অ্যাজ এ ফাংশন অফ আলফা এ। আমি জাস্ট শুধু ওই পজিটিভ ভ্যালুর জন্য দেখিয়েছি আর কি, মানে একই রকম ভাবে তোমার নেগেটিভ ভ্যালুজের জন্য আছে, কেমন? আমি সেইটা আর যাচ্ছি না, এই দিকটাতেও রয়েছে, এটা আরো ডিফিকাল্ট আঁকা এই সাইডটাতে, বুঝতে পেরেছো? মানে এটা তোমার এইরকম ধরনের একটা ভেরিয়েশন হবে আর কি। কোসাইন আলফা এ প্লাস পি সাইন আলফা এ বাই আলফা, এটাকে যদি প্লট করো পজিটিভ ডোমেনটার জন্য এইরকম ধরনের একটা ভেরিয়েশন হবে। তো দেখো এই যে রিজিয়নটা আর এই রিজিয়নটা,
আগে দেখে নাও, না আঁকলেও চলবে, এটা মানে বই থেকে দেখো পরে বাড়িতে আঁকো, সেটা বেটার হবে। এই যে আলফা এ ডোমেনটাকে আমি দেখিয়েছি এইখান থেকে এইখান পর্যন্ত, এখানে তোমার এই লেফট সাইডের ভ্যালুটা কি +-1 এর বাইরে চলে গেছে না? +-1 এর বাইরে চলে গেছে। হ্যাঁ বলবো, বা এই ডোমেনটার দিকে তাকাও, এই যে ডোমেনটাকে আমি দেখাচ্ছি আলফা এর এই ভ্যালু থেকে এই ভ্যালুতে, সেখানে তোমার এই লেফট সাইডের ভ্যালুটা কি +1 আর -1 এর মধ্যে রয়েছে, and hence it will yield solution, feasible solution provide করবে। Similarly ছবিটা মোটেও ভালো আঁকা হয়নি, আচ্ছা না এটা ভুল আঁকছি, সরি। হ্যাঁ ভালোই আঁকা হয়েছে, খারাপ নয়, চলো। হ্যাঁ 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 দাঁড়াও আসছি, এনার্জি ব্যান্ডের আইডিয়াটা পরে আসছি। আমি যে ডোমেনটাকে সেট করে দেখিয়েছি আলফা এর যে পজিটিভ ভ্যালুজের জন্য, নেগেটিভ ভ্যালুজের জন্য একই রকমভাবে রিজিয়নগুলোকে দেখানো যেতে পারতো। যে পজিটিভ ভ্যালুগুলো আলফা এর যে পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে আমি শেডেড রিজিয়নটা দেখিয়েছি, খেয়াল করে দেখো এই যে রেঞ্জ অফ আলফা এ, তার জন্য লেফট সাইড অফ ইকুয়েশন 8 লাইজ বিটুইন +-1, এগ্রিড? এই যে রেঞ্জ অফ আলফা এ, এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছ, এই রেঞ্জের জন্য তোমার কি হচ্ছে, লেফট সাইডটা 8 নম্বর ইকুয়েশনে লেফট সাইডটা +-1 এর মধ্যে বাউন্ড, এবং এই রেঞ্জটার জন্য দেখো আলফা এর ভ্যালুটা, আলফা এর এই রেঞ্জের জন্য তোমার লেফট সাইডটা +-1 এর মধ্যে বাউন্ড। কাজেই এই সমস্ত আলফা এ রেঞ্জের জন্য ইকুয়েশন 8 উইল yield feasible solution। ইকুয়েশন 8 এর সলিউশন পাবো আমরা, মানে কি আমরা এনার্জি আইগেন ভ্যালুজ পাবো। এবং যেহেতু এই ডোমেনে আলফা এটা কন্টিনিউয়াস, তাহলে এই ডোমেনে আলফার প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে এনার্জি পাবো। দ্যাট ইজ এনার্জির কি একটা সার্টেন রেঞ্জ থাকবে যেটা অ্যালাউড। এইগুলোই তোমার অ্যালাউড এনার্জি ব্যান্ডকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথম যে কনক্লুশনটা ড্র করতে পারি, বা প্রথম যে ইমপ্লিকেশন পেলাম ক্রনিক পেনি মডেলের, সেই ইমপ্লিকেশনটা কি? ইমপ্লিকেশনটা হচ্ছে এনার্জি স্পেকট্রাম অফ দি ইলেকট্রনস কনসিস্টস অফ এ নাম্বার অফ অ্যালাউড এনার্জি ব্যান্ড সেপারেটেড বাই ডিসক্রিট এনার্জি ব্যান্ড। এই যে এনার্জিগুলোকে দেখতে পাচ্ছ, এইগুলো কি সব তোমার, এইগুলো সব allowed এগুলো সব allowed এনার্জি ব্যান্ড। আর এইগুলো কি, এই যে ডোমেনটা, এই ডোমেনটা, এই ডোমেনটা, এইগুলো কি সব, এই ডোমেনগুলো, এইগুলো হচ্ছে ফরবিডেন এনার্জি ব্যান্ড। এইরকম এনার্জির কোনো ইলেকট্রন এই পিরিয়ডিক পোটেনশিয়ালের মধ্যে এক্সিস্ট করতে পারে না। ইলেকট্রন এনার্জি এই রেঞ্জে থাকতে পারে, এই রেঞ্জে থাকতে পারে, এই রেঞ্জে থাকতে পারে, এই রকম রেঞ্জে থাকতে পারে না। সেটাই বলা হয়েছে প্রথম পয়েন্টে, এনার্জি স্পেকট্রাম অফ দি ইলেকট্রনস কনসিস্টস অফ এ নাম্বার অফ অ্যালাউড এনার্জি ব্যান্ডস separated by forbidden regions। হয়েছে? প্রথম পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এই ছবিটা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার দেখা যাচ্ছে আর কি, সেটা আঁকার সময় আমি চেষ্টা করছিলাম ওটা অন্তত যাতে দেখাতে পারি, আদারওয়াইজ ছবিটা মিনিংলেস। একটা পয়েন্ট তো বুঝতেই পারছো যে অ্যালাউড ব্যান্ড আর ফরবিডেন ব্যান্ডকে করা গেছে, ডিস্টিংগুইশ করা গেছে। আরেকটা জিনিস দেখিয়েছি, দেখো তো, অ্যাট হায়ার এনার্জি, হায়ার আলফা এ মানে কি হায়ার এনার্জি,
হায়ার আলফা এ মানে কি হায়ার এনার্জি, হোয়াট হ্যাপেন্স টু দি উইথ অফ দি অ্যালাউড ব্যান্ড অ্যাট হায়ার এনার্জি, ইট ইনক্রিজেস। ঠিক আছে, এবং সেটা ম্যাথামেটিক্যালি খুব অবভিয়াস, ইজ নট ইট? ম্যাথামেটিক্যালি খুব অবভিয়াস নয়? এটা তো স্কিমেটিক্যালি দেখছো, ম্যাথামেটিক্যালি ইজ ইট নট অবভিয়াস? যত হায়ার আলফা এতে যাচ্ছ, হোয়াট হ্যাপেন্স টু সাইন আলফা এ বাই আলফা এ? এটা তো কমতে থাকছে, এটা তো কমতে থাকছে। সেখানে তোমার কি কোসাইন আলফা এ এটা ডমিনেট করছে। যদি খুব হায়ার আলফাতে চলে যায় তাহলে কি হবে? খুব হায়ার আলফাতে যদি চলে যায় তাহলে এই টার্মটা কি অলমোস্ট জিরো হয়ে যাবে। পার্টিকেলটা বেসিক্যালি ফ্রি পার্টিকেল হিসাবে বিহেভ করবে। তাহলে সেকেন্ড ইমপ্লিকেশন হিসাবে আমরা যেটা নোট করলাম যে উইথ অফ দি এনার্জি ব্যান্ড ইনক্রিজেস অ্যাট হায়ার এনার্জি। অ্যালাউড যে এনার্জি ব্যান্ড, অ্যালাউড ব্যান্ডের উইথটা সেইটা বাড়তে থাকে যদি আমরা হায়ার এনার্জিতে যাই। হায়ার এনার্জিতে অ্যালাউড ব্যান্ডের উইথটা বাড়তে থাকবে। হয়েছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে এইটা? হ্যাঁ, এইটা মানে একটু স্ট্যান্ডার্ড বই থেকে পড়ো আর কি। আমি কোনো একটা সময় একটা সলিড স্টেট ফিজিক্সের বই হাতে পেয়েছিলাম, সেখানে এই ক্ল্যারিটিটা ছিল না। মানে ওই অ্যালাউড ব্যান্ড এ ব্যান্ড ওইরকম করে শেড করে দেখিয়ে দিয়েছিল আর কি, সবগুলি সমান উইথে। সেটা কিন্তু কমপ্লিটলি মিনিংলেস। হ্যাঁ, যত তুমি হায়ার এনার্জিতে যাচ্ছ, এই যে ডোমেনগুলোকে আমি শেড করে দেখাচ্ছি, এই শেডের ডোমেনের এরিয়াটা বাড়তে থাকবে। এটা আমি পজিটিভ সাইডে দেখিয়েছি, সিমিলারলি তোমার নেগেটিভ সাইডেও থাকবে। কেমন বুঝতে পারি এটা? বলো, শুনতে পাচ্ছি না। এইটা বেস্ট হচ্ছে ডেকার। এই যে ডেকার, আমি একদম ডেকার থেকেই কপি করে করে রেখেছি, দেখবে স্লাইডে ডেকার থেকে কপি করে রাখা। আচ্ছা, তারপর প্রথম দুটো পয়েন্ট তো ক্লিয়ার হয়েছে। তারপরে একটা পয়েন্ট হচ্ছে, মানে আমরা সেকেন্ড পয়েন্টে, আচ্ছা প্রথম পয়েন্টটা আমি যদি ব্রিফলি নোট করি, যেটা বললাম সেটা হচ্ছে allowed band separated by forbidden band। কেমন? দু নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে width of allowed band, এটা কি হয়? increases at higher E। হ্যাঁ, এটা পরিষ্কার, হায়ার ইতে তোমার এটা বাড়তে থাকছে। থার্ড পয়েন্ট হিসাবে আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো এই উইথ অফ দি অ্যালাউড ব্যান্ড, সেটা কিন্তু ইজ অলসো কন্ট্রোলড বাই দি স্ট্রেংথ প্যারামিটার পি। উইথ অফ দি অ্যালাউড ব্যান্ড এটা কিন্তু অলসো কন্ট্রোলড হয় বাই পি। থার্ড পয়েন্টে আমরা ডিসকাস করতে চাইছি যে উইথ অফ দি অ্যালাউড ব্যান্ড এইটা কিভাবে পি এর সাথে ভ্যারিজ উইথ পি, কিভাবে ভ্যারি করে, স্ট্রেংথ প্যারামিটারের সাথে কিভাবে ভ্যারি করে। এনি আইডিয়া? আমি যে ছবিটা এঁকেছিলাম একটু মাথার মধ্যে আনো। এই ছবিটা তোমার মানে যে স্কিমেটিক্যালি যেটা আমি দেখিয়েছিলাম সেটা তো তোমার পি দ্বারাও ডিটারমাইন্ড হবে। যদি পিটা বড় হয় তাহলে কি হবে? পিক হাইটগুলো আরো বাড়বে, আরো গ্রাফগুলো কি আরো শার্প হবে, গ্রাফগুলো আরো শার্প হবে। গ্রাফ আরো শার্প হওয়া, এই কথার মানে কি? উইথটা আরো কমবে। গ্রাফটা শার্প হওয়া মানে কি? উইথটা আরো কমবে। তাহলে উইথ ইনক্রিজ ইন দি ব্যারিয়ার স্ট্রেংথ, the width of the allowed band will decrease। বুঝতে পারলে? একদম একটা এক্সট্রিম কেসের কথা কনসিডার করো, ধরো উইথটা ইনফিনিটি, মানে ব্যারিয়ার স্ট্রেংথ ইনফিনিটি। তার মানে কি বোঝায়? ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল। যদি ব্যারিয়ার স্ট্রেংথটা ইনফাইনাইটলি হাই হয়, ইনফাইনাইট হয় ব্যারিয়ার স্ট্রেংথটা, তাহলে এই প্রবলেমটা কি? বেসিক্যালি তোমার ইনফাইনাইট ওয়েল পোটেনশিয়াল, পার্টিকেল ইন এ বক্স যে প্রবলেমটা আমরা দেখেছিলাম, সেটাতে রিডিউসড হয়ে যাবে। সেক্ষেত্রে সলিউশনগুলো কোথায় এক্সিস্ট করবে বলো তো? জাস্ট কনসিডার এই যে লিমিটিং কেসটা সেইটা বলো। হ্যাঁ,
কনসিডার পি টেন্ডস টু ইনফিনিটি। ইকুয়েশন 8 এর দিকে এসো। কখন সলিউশন পাবো বলতে পারো? পিটা যদি খুব বড় হয়, কাটগুলো কি খুব শার্প কাট হচ্ছে, সলিউশন কোথায় হবে? জাস্ট যেখানে সাইন আলফা ইকুয়ালস টু 0। ইকুয়েশন 8 will yield solution only for sin alpha equals to 0 for p tends to infinity। ইকুয়েশন 8 এই যে সলিউশনটা সেটা কখন রেলিভেন্ট হবে? যদি সাইন আলফা এটা 0 হয়, মিনিং দ্যাট এটা কি সাইন সাম n ইন্টু পাই, দ্যাট ইজ আলফা স্কোয়ার, একবারে করে দিলাম n স্কোয়ার পাই স্কোয়ার, ডাইরেক্ট বলে দিই। আচ্ছা আরেকটা করো, চলো, 2me বাই h কাট স্কোয়ার ইন্টু a স্কোয়ার ইকুয়ালস টু n স্কোয়ার পাই স্কোয়ার বা e ইকুয়ালস টু n স্কোয়ার পাই স্কোয়ার h কাট স্কোয়ার বাই 2m স্কোয়ার। পার্টিকেল ইন 1D বক্স, যেমন ডিসক্রিট এনার্জির আইডিয়া পেয়েছিলাম সেইটা, অর্থাৎ এক্ষেত্রে ডিসক্রিট ব্যান্ড থাকবে না, রাদার উই উইল হ্যাভ ডিসক্রিট স্টেট, ডিসক্রিট এনার্জি স্টেট থাকবে না, ব্যান্ডের আইডিয়া থাকবে না যদি বেরিয়াস টেনটা খুব হাই হয়। কোয়ালিটেটিভলি জিনিসটা বোঝা গেল? যত পিটা বাড়তে থাকবে, দি উইথ অফ দি অ্যালাউড এনার্জি ব্যান্ড উইল ডিক্রিজ। এবার পিটা যদি ছোট হয় তাহলে কি হবে? জাস্ট উল্টোটা, পি যদি ছোট হয় তাহলে কি হবে? এনার্জি উইথটা বাড়তে থাকবে। এখানে আরেকটা এক্সট্রিম কেসের কথা কনসিডার করো, হ্যাঁ, আরেকটা এক্সট্রিম কেসের কথা কনসিডার করো, সেটা অলরেডি আমরা বলে এসেছি যে কনসিডার পি টেন্ডস টু 0। পি টেন্ডস টু 0 তার মানে কি? ফার্স্ট টার্ম অন দি লেফট সাইড ডাজ নট ওয়েট, এটার কোনো রোল নেই। cos alpha a equals to cos k, cos alpha a equals to cos k, মানে আলফা ইকুয়ালস টু k বা আলফা স্কোয়ার ইকুয়ালস টু k স্কোয়ার, মানে e ইকুয়ালস টু, বলো না কত, বলো কত? হ্যাঁ, আলফা ইকুয়ালস টু k বলছো, তাই তো? তার মানে h কাট স্কোয়ার k স্কোয়ার, যেমনটা হওয়া উচিত, p স্কোয়ার বাই 2m, p স্কোয়ার বাই 2m। দিস ইজ দি কেস ফর ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল কেস, এইটাই বইটাতে, ডেকারের বইটাতে খুব সুন্দরভাবে একটা ছবি দিয়ে বোঝানো আছে। হ্যাঁ, এগেন আমি চেষ্টা করছি আঁকার। না, এটা হচ্ছে তোমার, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, বুঝতে পারছো কিভাবে স্কেলিং করা হয়েছে? এটা হচ্ছে 1, মানে এখানে পি ধরো 4 পাই, পিটা ধরো 4 পাই, আর এইদিকে কি বলা হচ্ছে 4 পাই বাই পি, মানে আমি এইদিকে হায়ার পি প্লট করছি। পিটা যত হায়ার হবে কি হবে? তোমার ভ্যালুটা তত কমতে থাকবে, মানে এই যে এটা, মানে পিটা যত হায়ার হবে, পিটা যত হায়ার হবে, এনার্জি উইথটা কি তত কমতে থাকবে। আর এইদিকে কি বলা হচ্ছে? পি বাই 4 পাই। এইদিকেও তোমার পিটা যত কমছে তখন কি হবে? এনার্জি উইথটা বড় হতে থাকবে। এটাই তোমার এরকম ভাবে দেখানো হয়েছে। এইরকম এটার মানে কি বলতে চাওয়া হচ্ছে? যে যখন পিটা 4 পাই এর সাথে সমান, এনার্জি উইথটা কত? এনার্জি উইথটা এরকম কিছু একটা। যখন তোমার পিটা 0-র কাছাকাছি, পিটা যখন 0-র কাছাকাছি, এখানে এটাকে মার্ক করা যাক, এইটা হচ্ছে 0,
এইটাও জিরো, বুঝতে পারলে? এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা জিরো, এই পয়েন্টটা জিরো মানে কি পিটা হচ্ছে এখানে জিরো, এই পয়েন্টটা জিরো মানে এখানে পিটা কত, ইনফিনিটি। তাহলে যখন আমরা পি ইকুয়ালস টু জিরোতে রয়েছি তখন উইথটা, এনার্জি উইথটা কি দেখতে পাচ্ছ, বড়। পিটা যখন 4 এর সাথে সমান এনার্জি উইথটা অনেকটা কমে গেছে, আর যখন পিটা ইনফিনিটি হয়ে গেছে তখন এনার্জিটা কি জাস্ট উইথটা জিরো হয়ে গেছে। হ্যাঁ, উইথ বলে আর আলাদা করে কিছু নেই। তেমনই তোমার আরেকটা লেভেলকে যদি দেখানো হয়, সবই কোয়ালিটেটিভ এইগুলো, এরকম ধরনের আর কি। হ্যাঁ, এইটা তোমার আরেকটা লেভেলকে দেখানো হচ্ছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এনার্জি, এইদিকে এনার্জি প্লট করছি আর এইদিকে আমরা ওই পি বাই 4 বা 4 π/p এইটাকে প্লট করছি। এটা তোমার আরেকটা অ্যালাউড এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, যেটা দেখতে পাচ্ছ যে তোমার জিরোতে তোমার ভ্যালুটা কি খুব বড়, উইথটা ম্যাক্সিমাম, আর যখন তোমার এটা ওই পি ইকুয়ালস টু ইনফিনিটিতে চলে যাচ্ছে এটা কি একটা ডিসক্রিট স্টেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কনটেক্সটে একটা প্রবলেম বলে দেওয়া যেতে পারে। একটা মিনিট জাস্ট। হ্যাঁ, একটা প্রবলেম হিসাবে লেখো, এই এই ইমপ্লিকেশনের সাথে রিলেভেন্ট একটা প্রবলেম হিসাবে লেখো। বলো, ওটা এটা একটা হায়ার এনার্জি লেভেল, এটা একটা হায়ার এনার্জি লেভেল। তোমার তো মানে এইটা একটা অ্যালাউড ব্যান্ড, এইটা আরেকটা অ্যালাউড ব্যান্ড, আরো অ্যালাউড ব্যান্ড রয়েছে, আরো অ্যালাউড ব্যান্ড রয়েছে। আমি বলছি যে তোমার কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে যদি পিটা দেখো তাহলে অ্যালাউড ব্যান্ডের উইথটা কি হবে, পিটা বাড়ার সাথে সাথে উইথটা কমতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখানে এই কনটেক্সটে আমি যে প্রবলেমটা বলবো এটা পরীক্ষাতে আসে, একটা স্ট্যান্ডার্ড প্রবলেম। সেটা হচ্ছে এইটা গিভেন, হ্যাঁ, পি সাইন আলফা এ বাই আলফা এ প্লাস কস আলফা এ ইকুয়ালস টু কস কে, এইটা গিভেন। কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে যে ক্যালকুলেট দি এনার্জি অফ লোয়েস্ট ব্যান্ড for p much smaller than 1। ঠিক আছে, পিটা যদি তোমার মাচ স্মলার দ্যান 1 হয় তাহলে হোয়াট ইজ দি এনার্জি অফ দি লোয়েস্ট ব্যান্ড। কথাটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি পাচ্ছ? ব্যান্ড বলছি, লোয়েস্ট ব্যান্ড বলছি, তার এনার্জি, উত্তরটা কি একটা হওয়া উচিত? ব্যান্ড বলছি তো, তাহলে এইটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে যে লোয়েস্ট ব্যান্ডের টপ মোস্ট লেভেলটা কত, লোয়েস্ট ব্যান্ডের টপ মোস্ট লেভেলটা কত, বা আরো প্রিসাইজলি যদি বলতে চাই পি মাচ লেস দ্যান 1 তাহলে লোয়েস্ট এনার্জিটা কত হওয়া উচিত, 0। আমি তাহলে এখানে কি ক্যালকুলেট করব, পি মাচ স্মলার দ্যান 1 এর জন্য ওই এনার্জি ব্যান্ডের টপ মোস্ট লেভেলটা কত, হ্যাঁ, মানে অ্যাকচুয়াল এনার্জি ভ্যালুটা কত সেইটাকে ক্যালকুলেট করবো আর কি। মানে বেসিক্যালি এই যে এনার্জি ভ্যালুটা, সেই এনার্জি ভ্যালুটা কত এইটাকে বের করব। বুঝতে পেরেছো কিভাবে করা যায়? দেখো, তোমার এখানে যে কন্ডিশনটা দেওয়া রয়েছে পিটা কি একের থেকে খুব ছোট, এবং আমরা কি লোয়ার এনার্জিতে রয়েছি, যদি লোয়ার এনার্জিতে থাকি তাহলে আলফা ভ্যালুটা কি যথেষ্ট ছোট হবে, লোয়ার এনার্জিতে যদি থাকি আলফা ভ্যালুটা অনেকটা ছোট হবে। এই ইকুয়েশনটা থেকে কিভাবে প্রসিড করা যায়, পি সাইন আলফা এ বাই আলফা এ সমান এই যে cos কে লোয়েস্ট এনার্জি বলছি, তো লোয়েস্ট এনার্জি করেসপন্ডস টু কে ইকুয়ালস টু 0, এই কথাটা আমরা মাথায় রাখবো আর কি। হ্যাঁ, লোয়েস্ট এনার্জি লোয়েস্ট এনার্জি যেটা লোয়েস্ট এনার্জি ফর কে ইকুয়ালস টু 0।
লোয়েস্ট এনার্জিটা কে ইকুয়ালস টু 0 এর জন্য। হ্যাঁ, তাহলে কে ইকুয়ালস টু 0 এর জন্য cos k কত? cos k এটা 1, সো 1 মাইনাস কোসাইন আলফা এ, 1 মাইনাস কোসাইন আলফা এ। বুঝেছো সবাই? প্রসিড করো। পি বাই আলফা এ নিয়ে নিলাম। এই যে সাইন আলফা এ রয়েছে, এটাকে আমি কিভাবে লিখতে পারি? 2 সাইন আলফা এ বাই 2 কোসাইন আলফা এ বাই 2। ডান দিকে কি আছে? 1 মাইনাস কস থিটা, এটাকে কিভাবে লেখা যায়? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হয়েছে। তাহলে সাইন আলফা এ বাই 2 আর এই সাইন স্কোয়ার এইটা বাদ দিয়ে দাও, 2 বাদ দিয়ে দাও, কি পড়ে থাকে? পি এইদিকে ধর, বা পিটাকে ওইদিকে নিয়ে চলে যায়, বা এনিওয়ে মানে কোসাইন আলফা এ বাই 2 এখানে, তাহলে কত হয়? tan আলফা এ বাই 2 কি পেলাম? tan আলফা এ বাই 2 এইটা সমান কত? পি বাই আলফা এ, এটার সাথে সমান। এখন লোয়েস্ট এনার্জির কথা বলছি তো, পিটা কি যথেষ্ট ছোট? পিটা যদি ছোট হয়, পিটা যদি খুব ছোট হয়, তাহলে ন্যাচারালি তোমার কি এন্টার কোয়ান্টিটিটা কি, tan এর ভ্যালুটা খুব ছোট হবে। তার মানে কি আলফা এ বাই 2 এইটা খুব ছোট। এই আইডিয়াটা কাজে লাগাতে হবে। ফর পি মাচ স্মলার দেন 1, আলফা এ is much smaller than 1, that is tan alpha a by 2 is nearly equal to alpha a by 2। তাহলে এটা কি ইমপ্লাই করে? we have alpha a by 2 equals to p by alpha a, অর্থাৎ alpha square equals to what? 2p by a square। আলফা স্কোয়ার সমান কত? 2me by h কাট স্কোয়ার। এইটা 2 গুলোকে বাদ দিয়ে দাও, you have e equals to p into h কাট স্কোয়ার by কত? m into a স্কোয়ার। হয়েছে? এইটার সাথে সমান হবে। এইটা ইম্পর্টেন্ট। লোয়েস্ট এনার্জি করেসপন্ডস টু কে ইকুয়ালস টু 0। হাইয়েস্ট এনার্জি যেটা আমরা পরে দেখব, হাইয়েস্ট এনার্জিটা হচ্ছে ফর কে ইকুয়ালস টু প্লাস পাই বাই এ বা মাইনাস পাই বাই এ। হাইয়েস্ট যে এনার্জিটা, সেই হাইয়েস্ট এনার্জিটা করেসপন্ডস টু কে ইকুয়ালস টু প্লাস মাইনাস পাই বাই এ। ঠিক আছে? এটা কি তোমার তাহলে লোয়েস্ট যে ব্যান্ড, লোয়েস্ট ব্যান্ডের বটম লেভেলটা আমরা পেলাম। আমি আগে 0 বলছিলাম, 0 নয়, লোয়েস্ট ব্যান্ডের বটম লেভেলটা 0 নয়, লোয়েস্ট ব্যান্ডের বটম লেভেলটা হচ্ছে পি এইচ কাট স্কোয়ার বাই এম ইন্টু এ স্কোয়ার। লোয়েস্ট যে ব্যান্ডটা, তার টপ লেভেলটা কি করে পাবো? যদি কে এর জায়গায় আমরা পাই বাই এ বা মাইনাস পাই বাই এ বসাই, তাহলে এটা কত হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এটা তোমার মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এখানে তোমার মাইনাস যদি চলে আসে, তাহলে কি দাঁড়াবে? জাস্ট শুধু যদি ম্যাগনিটিউডটাই নিয়ে তুমি ডিল করো, সেক্ষেত্রে এইটা কি বলবে? 1 প্লাস কস আলফা এ মানে কত? কস স্কোয়ার 2 কস স্কোয়ার বলো আলফা এ বাই 2। তাহলে কি কট আলফা এ বাই 2, কট আলফা এ বাই 2। এবং খেয়াল করে দেখো, এই যে ভ্যালুটা আমরা পাবো, সেখানে পিটা তো ক্লোজ টু 1, মানে পিটা তো ক্লোজ টু 0, খুব ছোট। তাহলে কি কট এই ভ্যালুটা কি খুব হাই? সেটা কখন হবে? ইনফিনিটি পাই বাই 2 এর সাথে সমান করেই দিই। হ্যাঁ, এটা ধরে নাও যে তোমার পাই বাই এর সাথে সমান। আরেকটা ক্যাচ রয়েছে এটা ধরার, একটু খেয়াল করে দেখো, আরেকটা ক্যাচ রয়েছে ধরার। লোয়েস্ট যে ব্যান্ডটা, তার টপ লেভেল এটাকে বের করার। জাস্ট এখানে খেয়াল করতে পারছো যে পি ভ্যালুটা যাই হোক না কেন, টপ লেভেলটা একই রকম হবে। এবং এই ভ্যালুটা কত? পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার। সেই যে ফর্মুলাটা এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই 2m স্কোয়ার, পুট n equals to 1, পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই 2m স্কোয়ার। উই এক্সপেক্ট ইট, লেট আস প্রুভ।
এইটা সবাই বুঝতে পেরেছো কি প্রথম ক্যালকুলেশনটা? পরেরটা যখন আমরা ক্যালকুলেট করব, এখানে এটা মার্ক করে রাখো। এইটা কি বোঝাচ্ছে? এইটা হচ্ছে এনার্জি অফ দি বটম অফ লোয়েস্ট ব্যান্ড। লোয়েস্ট ব্যান্ডের বটম এনার্জিটাকে, বটম লেভেলটাকে রিপ্রেজেন্ট করছে, হয়েছে? টপ লেভেলটা আমরা কি করে পাবো? top level of lowest band, এবং এখানে টপ লেভেলের ক্ষেত্রে কি k ইকুয়ালস টু বললাম কি পাই বাই a আর মাইনাস পাই বাই a। তাহলে cos k কত হয়? -1। ডান। তাহলে p sin আলফা a বাই আলফা a সমান কত পেলাম? -1 প্লাস cos আলফা a। আচ্ছা, এবার প্রসিড করো। p বাই আলফা এ সাইন আলফা এ, এটাকে কত লিখতে পারি? আগের মতোই 2 সাইন আলফা এ বাই 2 cos আলফা এ বাই 2, আর এই দিকটা কি হবে? 2 ইন্টু cos স্কোয়ার আলফা এ বাই 2। তো কোসাইন আলফা এ এটাকে বাদ দিয়ে দাও, 2 বাদ দিয়ে দাও, কি পাচ্ছ এখানে? cot আলফা এ বাই 2 সমান কত? p বাই, হ্যাঁ মাইনাসও রাখতে পারো, অসুবিধা নেই। এইটা কি তোমার বেসিক্যালি ক্লোজ টু 0। পিটা যেহেতু টেন্স টু 0, কাজে এটা কি ক্লোজ টু 0। ক্লোজ টু 0 মানে এখানে তোমার এ ভ্যালুটা কত হবে? পাই বাই 2 হবে নাকি? সাইন cos মানে cot মানে কত? cos বাই সাইন। তাহলে cot 0 মানে কি বোঝাচ্ছে? পাই বাই 2 হচ্ছে তো, cos পাই বাই 2 বাই সাইন পাই বাই 2, cos পাই বাই 2 0। এটা এগ্রি করছো? এইটা তোমার লিখতে পারি ইকুয়ালস টু কোসাইন পাই বাই 2। হ্যাঁ, কোসাইন নয়, cot সরি, cot পাই বাই 2। হ্যাঁ, মাইনাস সাইনটা থাকলে অসুবিধা নেই। So alpha a equals to what? Pi. Alpha a equals to pi. That is alpha square a square সমান কত? pi square, মানে 2m, আমি এটা e প্রাইম বললাম, বাই h কাট স্কোয়ার ইন্টু a স্কোয়ার সমান pi স্কোয়ার। দ্যাট ফার্দার ইমপ্লাইজ e প্রাইম সমান pi স্কোয়ার h কাট স্কোয়ার বাই, দেখো মিললো কিনা? মিললো? পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই 2m স্কোয়ার। তাহলে যেটা তোমার ওই ফার্স্ট যে ব্যান্ডটা, লোয়েস্ট ব্যান্ডের টপ মোস্ট লেভেলটা কত? পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই 2m স্কোয়ার। তোমরা এখান থেকে তাহলে এই উত্তরটাকে জেনারেলাইজ করতে পারো যে আমরা nth এনার্জি ব্যান্ডের কথা কনসিডার করি না কেন, nth এনার্জি ব্যান্ডের টপ মোস্ট লেভেলটা কত হবে? n স্কোয়ার পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই 2m স্কোয়ার। নোট ইট ডাউন। যে the topmost level of nth energy band, the topmost level of nth energy band the topmost level of nth energy band is n square pi square h cut square by 2m square. হ্যাঁ,
এই যে এখানটা শেষ, এটা কি তোমার পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই 2m স্কোয়ার, এটা হচ্ছে তোমার 4 পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই 2m স্কোয়ার। হ্যাঁ, তার কারণ কি, কেন এই জায়গাটা কেন বলো তো? ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটা তো ফ্রি পার্টিকেল, p equals to 0। ফ্রি পার্টিকেল মানে কি? কন্টিনিউয়াস এনার্জি, দেয়ার ইজ নো ব্যান্ড গ্যাপ, দেয়ার ইজ নো ফরবিডেন গ্যাপ। কোনো ফরবিডেন গ্যাপ তো নেই এখানে। সবাই বুঝতে পারলো ওর পয়েন্টটা? এই যে পার্টটা, এখানে কি কোনো গ্যাপ দেখতে পাচ্ছ? এই যে জায়গাটা, দ্যাট ইজ মার্কড বাই p equals to 0, and for p equals to 0 we have the free particle. Free particle has continuous energy, সেটা এখানে দেখানো হয়েছে। কেমন? এইটা বেসিক্যালি কি ফ্রি পার্টিকেল ডোমেনকে বোঝাচ্ছে, এটা তোমার পার্টিকেল ইন ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল সেই ডোমেনটাকে বোঝাচ্ছে। বেশ, এইটা একটা গেল। তারপরে আমরা ফোর্থ যে পয়েন্টটা সেইটাতে আসি। হ্যাঁ, আমি এখানে দেখালাম যে তোমার কিভাবে ওই এনার্জি বা উইথ অফ দি এনার্জি সেইটা পি এর সাথে ভ্যারি করে। এবার কে এর সাথে ভেরিয়েশন দেখা যাক। হ্যাঁ, ই ভার্সাস কে। ই ভার্সাস কে, এইটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এটা তোমার কে এর সাথে কিভাবে ভ্যারি করে একটু খেয়াল করে দেখো। এই যে আমি প্রবলেমটা আগে করলাম, জাস্ট এই যে প্রবলেমটা আমি করলাম, এখানে কে এর জায়গায় 0 না নিয়ে যদি কে ইকুয়ালস টু 2 পাই নিতাম, তাহলে কি অ্যান্সারটা কিছু চেঞ্জ হতো? আমি যে এনার্জি যে প্রবলেমটা আমি এইমাত্র নিলাম, এখানে আমি কি করেছি, লোয়েস্ট ব্যান্ডের যে বটম লেভেল সেইটা ক্যালকুলেট করেছি, আর লোয়েস্ট ব্যান্ডের টপ লেভেল এইটা ক্যালকুলেট করেছি। ধরো বটম লেভেল যখন ক্যালকুলেট করছিলাম, সেখানে আমি কে ভ্যালু কত নিয়েছিলাম? 0 নিয়েছিলাম। আমার অ্যান্সারটা কি আলাদা হতো যদি আমি কেটা 2 পাই নিতাম, কেটা 4 পাই নিতাম, কেটা 6 পাই নিতাম? আলাদা হতো না। যদি আমি টপ লেভেলটা ক্যালকুলেট করতাম, কে ইকুয়ালস টু পাই বাই এ নিয়ে তো করেছি, যদি আমি নিতাম 3 পাই বাই এ, 5 পাই বাই এ, 7 পাই বাই এ, তাহলে কি আমার অ্যান্সার আলাদা হতো? The answer is no. So what can you conclude? You can conclude that the energy follows a periodic relationship with K. এনার্জিটা তোমার কে এর সাথে কি একটা পিরিয়ডিক রিলেশন ফলো করে। ই ভার্সাস কে কার্ভটা যদি আমরা দেখি, সেটা কিরকম হবে, একটা পিরিয়ডিসিটি ফলো করবে। হ্যাঁ, তো এইটা অনেক রকমভাবে জিনিসটাকে এক্সপ্লেন করা যায় আর কি, অনেক রকমভাবে এটাকে দেখানো যায়। আমি ধর একটা পার্টিকুলার এনার্জি ব্যান্ডকে আমি দেখিয়েছি। হ্যাঁ, একটা পার্টিকুলার এনার্জি ব্যান্ড, সেই পার্টিকুলার এনার্জি ব্যান্ডটা জাস্ট ধরো পজিটিভ এর জন্যই দেখাচ্ছি আমি। ধরো এটা কে ইকুয়ালস টু 0, কে এর ফাংশন হিসাবে দেখাচ্ছি, এইটা হচ্ছে ই, এই ভ্যালুটা হচ্ছে পাই বাই এ। ধরো ই এর সাথে কে এর যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশনটা হচ্ছে সামথিং লাইক দিস। এরকম ধরনের একটা ইকে কার্ভ, ইকে রিলেশন এরকম একটা পাওয়া যায়। একই রকম ভাবে আমি যদি মাইনাস পাই বাই এ এই ডোমেনটার জন্য দেখানোই যায়। এরকম ধরনের একটা ইকে কার্ভ। ই ভার্সাস কে যদি আমরা প্লাস পাই বাই এ থেকে মাইনাস পাই বাই এ দেখাই, তাহলে এইরকম হবে। এই যে জিনিসটা, এইটা অ্যাকচুয়ালি মার্কড বাই দি ফার্স্ট ব্রিলুয়া জোন। এই রিজিয়নটাকে আমরা ফার্স্ট ব্রিলুয়া জোন বলি আর কি, আমরা পরে এটা দেখব। মানে আইডিয়াটা হচ্ছে যে যদি কে ভ্যালুটা এইরকম এর মধ্যে থাকে, তাহলে ওই ব্র্যাগ রিফ্লেকশনের যে কন্ডিশনটা সেইটা স্যাটিসফাইড হবে। হ্যাঁ, প্লাস মাইনাস পাই বাই এর মধ্যে থাকলে। একই রকমভাবে সেকেন্ড যে ব্রিলুয়া জোন, সেইটা ইজ গিভেন বাই দি রিজিয়ন বিটুইন পাই বাই এ টু 2 পাই বাই এ, মাইনাস পাই বাই এ টু মাইনাস 2 পাই বাই এ, অ্যান্ড সো অন। থার্ড রিজিয়নটা হচ্ছে একই রকমভাবে জিনিসটাকে দেওয়া যায় 2 পাই বাই এ থেকে 3 পাই বাই এ, মাইনাস 2 পাই বাই এ থেকে মাইনাস 3 পাই বাই এ। তো এইরকম বিভিন্ন রকম জোনে যদি আমরা এটাকে দেখাতাম, এনার্জি ভার্সাস কে রিলেশনটাকে দেখাতাম, তাহলে কি হতো, এটা তো তোমার একটা পার্টিকুলার কে ভ্যালুর জন্য বলা হচ্ছে, পার্টিকুলার ডোমেনে কে ভ্যালুর জন্য বলা হচ্ছে। তেমনই পরের যে ব্রিলুয়া জোনটা, সেখানে যদি এটাকে দেখানো হতো, তাহলে একটা ডিসকন্টিনিউইটি অবজার্ভ করা যেত।
এটা ধরো 2π/a, এরকম ধরনের একটা ভেরিয়েশন আসতো। হ্যাঁ, এইটা ধরো তোমার 3π/a, এরকম ধরনের একটা ভেরিয়েশন হতো। ই ভার্সাস কে, এই রিলেশনগুলোকে যদি আমরা বিভিন্ন বিলুয়াজনের মধ্যে প্লট করি তাহলে একটা ডিসকন্টিনিউটি আমরা অবজার্ভ করব, এরকম ধরনের একটা ডিসকন্টিনিউটি অবজার্ভ করব। কেন ডিসকন্টিনিউটি আমরা অবজার্ভ করছি খেয়াল করে দেখো। এইটা কি তোমার k = 0 জন্য, k = 0 জন্য একটা পার্টিকুলার এনার্জি ব্যান্ডের দিকে যদি তাকাও, সেই পার্টিকুলার এনার্জি যে ভ্যালুটা, সেইটা k এর ভ্যালুটা তুমি 0 নাও, 2π নাও, 4π নাও, একই রকম হবে। অর্থাৎ অলওয়েজ উই হ্যাভ দি ফ্রিডম টু মডিফাই k অ্যাজ k + 2π, এটাকে আমি k + 2π বা k + 2nπ এরকম ভাবে আমরা মডিফাই করতে পারি। তো তাতে করে যেটা দেখা যায় যে তোমার এই π/a, 2π/a, 3π/a এই জায়গাগুলোতে ডিসকন্টিনিউটি অ্যাপিয়ার করছে। ই ভার্সাস কে, এই যে কার্ভ, সেই কার্ভে ডিসকন্টিনিউটি আসে at k = nπ/a, প্লাস মাইনাস দিয়ে লিখলাম, প্লাস মাইনাস nπ/a তে ডিসকন্টিনিউটি আসে। এবং অলওয়েজ উই হ্যাভ দি ফ্রিডম টু রিপ্লেস কে বাই, কেটাকে সবসময় আমরা এইরকম ভাবে মডিফাই করতে পারি, k + 2πn বা 2nπ/a। সেই যে cos k এর যে আইডিয়াটা ছিল, cos k এর আইডিয়াটা সেখানে দেখো, যদি k × a বলো যা হবে 2πn + k × a, ভ্যালুটা একই রকম হবে। তাহলে এই যে বিভিন্ন ব্রিলুয়া জোনে এনার্জি ভ্যালুগুলোকে দেখানো হয়েছে, সেইগুলোকে আমরা জাস্ট এই ফার্স্ট ব্রিলুয়া জোনের মধ্যেই কনফাইন করে রেখে দিতে পারতাম। মানে আমি যেটা 2π/a তে যে এনার্জিটা বলছি, সেই এনার্জিটা k = 0 তে প্লট করে দেখানো যেতে পারতো। ঠিক আছে, যেটা 4π/a তে বলছি, সেই এনার্জিটাকে k = 0 তে আমি করে দেখাতে পারতাম। এইটাকে রিডিউসড ওয়েভ ভেক্টর বলা হয়। হ্যাঁ, মানে এনি k + 2πn/a সেইটাকে যে k তে রিপ্লেস করতে পারি, এইটাকে রিডিউসড ওয়েভ ভেক্টর বলা হয়। ইন টার্মস অফ রিডিউসড ওয়েভ ভেক্টর যদি আমরা এই ছবিটা ড্র করতাম তাহলে কিরকম হতো, এইদিকে ধরো ই, এইদিকে কে, এরকম ধরনের একটা ইকে কার্ভ। এটা এক্স্যাক্টলি যে 0 তে হবে এমনটা নয়, এক মিনিট। এইরকম পরেরটা যখন আঁকবো, পরেরটা কিভাবে আঁকতে হবে, π/a থেকে 2π/a, -π/a থেকে -2π/a। এবার আমরা মাথায় রাখবো এখানে যেটা 2π/a ইন টার্মস অফ রিডিউসড ওয়েভ ভেক্টর, সেইটা কি হবে, সেইটা হবে 0 তে। এবং এখানে যেটা π/a রিডিউসড ওয়েভ ভেক্টর টার্মে, সেটা করতে হবে -π/a। তাহলে দেখো এইটা কিরকম ধরনের হবে, সামথিং লাইক দিস, এরকম ধরনের একটা ফিগার হবে, জাস্ট উল্টোটা হবে আর কি। হ্যাঁ, এটাকে উল্টো করে আঁকো তাহলেই হবে। অর্থাৎ এই যে রিজিয়নটা, এইটা কি তোমার অ্যালাউড ব্যান্ডকে বোঝাচ্ছে, এই যে রিজিয়নটা সেটা অ্যালাউড ব্যান্ডকে বোঝাচ্ছে, আর এইটা তোমার ফরবিডেন ব্যান্ডকে রিপ্রেজেন্ট করছে। রিডিউসড ওয়েভ ভেক্টরের আইডিয়াটা হচ্ছে ওই যে, এই যে এখানে ইকুয়েশনটা তো আছে, ইকুয়েশন 8 যেটা আমরা বলছিলাম, ইকুয়েশন 8 এর ডান দিকটা কি cos k রয়েছে। তাহলে উই হ্যাভ দি ফ্রিডম টু রিপ্লেস k বাই k + 2πn/a। k এর ভ্যালুটা 2π/a প্লাস k হোক বা 4π/a প্লাস k হোক, ভ্যালুটা তো একই রকম থাকে, cos k এর ভ্যালুটা একই রকম থাকে। পিরিয়ডিসিটি রয়েছে, ই ভার্সাস কে, এনার্জি ফলোজ এ পিরিয়ডিসিটি উইথ কে। তাহলে আমি এখানে এই ডিফারেন্ট যে এনার্জি ব্যান্ডগুলো এই ডিফারেন্ট ব্রিলুয়া জোনের সাথে অ্যাসাইন করে দেখিয়েছি, সেইগুলোকে জাস্ট এই ফার্স্ট ব্রিলুয়া জোনের মধ্যে
কনফাইন করে দেখানো যেতে পারতো। ইন টার্মস অফ রিডিউসড ওয়েভ ভেক্টর এনার্জি ব্যান্ডগুলোকে যদি দেখাতাম এইরকম হতো। এই যে 2π/a তে এনার্জি ভ্যালু যেটা দেখতে পাচ্ছ সেইটাকে কি করবো আমি k = 0 তে দেখাবো। যে এনার্জিটা এই সেকেন্ড ব্যান্ডের, এটা সেকেন্ড ব্যান্ডের যে এনার্জিটা আমি π/a তে দেখতে পাচ্ছি সেইটাকে আমি এখানে কোথায় দেখাবো, -π/a তে দেখাবো। হয়েছে? তাহলে তোমার জিনিসটা কি হবে, এরকম ধরনের হবে। এখানে দেখতে পাচ্ছ না যে এটা কি বাড়ছে, মানে 2π/a থেকে যদি π/a এর দিকে আসি কমছে, 0 থেকে যদি -π/a এর দিকে আসি তাহলে কি কমছে, এরকম ধরনের হবে। ইন টার্মস অফ রিডিউসড ওয়েভ ভেক্টর ই ভার্সাস কে গ্রাফটা এইরকম ধরনের একটা ভেরিয়েশনকে ফলো করবে আর কি। হয়েছে? আচ্ছা, এর মধ্যে ওই তোমার ডিআরই আমার এই নোটেশনে যেগুলো আছে ইমপ্লিকেশন হিসেবে ডিআরই এই দুটোর মধ্যে কন্টেন্ট। বলো, পিরিয়ডিসিটি ব্যাপারটা মানে আলাদা কোনো ইমপ্লিকেশন নেই পিরিয়ডিসিটি। না, এই ছবিটা আমি আঁকিনি, এইটা আমি ওই এটাতে দিয়েছি, ও বোধহয় খুলেছে, দেখাতে পারো। এটা তোমার ওই এর বই থেকে নিয়ে আমি আজকে ইনক্লুড করলাম। এটা কি বলো না, ওই যে পুরী বাব্বারের বইটা থেকে আমি নিয়ে আজকে ইনক্লুড করেছি। পাওয়ার পয়েন্টটা খুলেছো কি? দেখাও, ওকে দেখাও একটু। না, ইনফ্যাক্ট এই যে রিলেশনটা না, এই শোনো দাঁড়াও, ওখান থেকে দেখার আগে একটু আমি একটা জিনিস এখানে ভুলে গেলাম মার্ক করতে। আমি এই একই ইন টার্মস অফ কে যদি আমরা একটা ফ্রি পার্টিকেলের এনার্জিকে দেখাতাম তাহলে কি হতো বলো তো, একটা প্যারাবোলিক ফিট হতো। পুরী বাব্বারের বইটা যদি দেখো দেখবে ওখানে খুব সুন্দরভাবে তোমার একটা এরকম ডটেড ড্যাশ লাইন দিয়ে একটা তোমার প্যারাবোলিক ফিটকেও দেখানো রয়েছে। ঠিক আছে? এইটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে অ্যাজ এ ফাংশন অফ কে একটা ফ্রি পার্টিকেলের এনার্জি কিভাবে ভ্যারি করে। আর এইখানে যেটা দেখানো হচ্ছে বোল্ড লাইন দিয়ে, সেইগুলো কি বোঝাচ্ছে, একটা এনার্জি ব্যান্ডের মধ্যে সলিডের মধ্যে একটা ইলেকট্রনের এনার্জি অ্যাজ এ ফাংশন অফ কে কিভাবে ভ্যারি করে সেইটা। আর পিরিয়ডিসিটির যে আইডিয়াটা সেটা দেখো একটা ফিগার দিয়ে বোঝানো রয়েছে। একটা পার্টিকুলার ব্যান্ডে তুমি রয়েছো, একটা পার্টিকুলার এনার্জি আমরা ডিফারেন্ট কে ভ্যালুতে পেতে পারি। কি বললাম? একটা পার্টিকুলার এনার্জি আমরা ডিফারেন্ট কে ভ্যালুতে পেতে পারি। ঠিক আছে? k = 0 তে আমরা যে এনার্জি পাচ্ছি, k = 2π তেও সেই এনার্জি পেতে পারি, k = 4π তেও সেই এনার্জি পেতে পারি। সেইটাই বেসিক্যালি পিরিয়ডিসিটির কথা বলা হচ্ছে। ঠিক আছে? দুটো কিন্তু আলাদা। আমি একই এনার্জি পাচ্ছি ফর ডিফারেন্ট কে, আবার ডিফারেন্ট এনার্জি পাচ্ছি ফর ডিফারেন্ট কে। ডু ইউ গেট দি ডিফারেন্স? ধরো cos alpha a = cos k, তুমি আলফা এর ভ্যালু একই পেতে পারো, কে ভ্যালু যদি আলাদা হয়। ধরো কেটা হচ্ছে একটা কে হচ্ছে সে k + 2π/a or k + 4π/a, you will have the same alpha. Am I right? এবার forget this, just alpha = k করো, তাহলে আলফাটা কি কে এর সাথে রিলেটেড। at different k you have different alpha. আমি সেটাই বললাম, পিরিয়ডিসিটির আইডিয়াটা হচ্ছে এইটা, যে তুমি একই কে ভ্যালু মানে ডিফারেন্ট কে ভ্যালুতে ইউ আর হ্যাভিং দি সেম এনার্জি। দ্যাট ইজ দি ইমপ্লিকেশন অফ ইকুয়েশন 8। আর তারপরে যেটা বললাম সেটা হচ্ছে কি, উইথ ইনক্রিজ ইন কে there will be an increase in energy, different energy পাবে, মানে higher energy corresponds to higher k। হ্যাঁ, সেটা পরে এই যে ফিগারটা, এটা তোমার রিডিউসড ওয়েভ ভেক্টরের টার্মে রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, মানে কেটাকে আমি কি করেছি, যে কোনো কে ভ্যালুকে এই ফর্মুলাটা দিয়ে মানে -π/a to π/a রিডিউস করে নিয়েছি, নিয়ে প্লট করে দেখাচ্ছি কিরকম হচ্ছে। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা লোয়েস্ট পসিবল ব্যান্ডকে বোঝাচ্ছে। এইটা কি তোমার সেকেন্ড যে এটা এনার্জি ব্যান্ড, সেইটা থার্ড এনার্জি ব্যান্ড, এইটা অ্যাজ এ ফাংশন অফ কে এই এনার্জি ব্যান্ডগুলোকে দেখানো হচ্ছে। এইগুলোই হচ্ছে ইকে কার্ভ, এবং ক্লিয়ারলি ইউ সি এ ডিসকন্টিনিউটি।
একটা ডিসকন্টিনিউটি রয়েছে, সেই ডিসকন্টিনিউটি গুলো কিসের জন্য? বিকজ অফ দি এক্সিস্টেন্স অফ ফরবিডেন গ্যাপ। ইকে কার্ভে যে ডিসকন্টিনিউটি গুলো দেখেছি সেইগুলো কি? সেইগুলো হচ্ছে কনসিকোয়েন্স অফ দি এক্সিস্টেন্স অফ ফরবিডেন গ্যাপ। এটা নোট করে রাখো, ডিসকন্টিনিউটিস ইন দি ইকে কার্ভ, discontinuities in the EK curve are the consequences, discontinuities in the EK curve are the consequences of existence of forbidden gap. Next, number of states. আমরা নাম্বার অফ স্টেটস ক্যালকুলেট করতে পারি। সাপোজ ইউ হ্যাভ এ চেন কন্টেনিং n নাম্বার অফ অ্যাটমস। তোমার ধরো একটা চেন রয়েছে n নাম্বার অফ অ্যাটমস, চেন অফ n অ্যাটমস, যার লেন্থটা হচ্ছে তোমার n ইন্টু a বিং দি পিরিয়ডিসিটি। দুটো অ্যাটমের মধ্যে যে সেপারেশন, নেবারহুড অ্যাটমের মধ্যে সেপারেশন, সেটা হচ্ছে এরকম একটা আমরা n অ্যাটমের ল্যাটিস চেনের কথা কনসিডার করছি, লেন্থটা হচ্ছে সাম n ইন্টু a। তাহলে এখানে অবশ্যই যে ব্লক ফাংশনটা, সেই ব্লক ফাংশনটা উইল স্যাটিসফাই the cyclic boundary condition or periodic condition psi of x plus l equals to psi of x। periodic conditionটা স্যাটিসফাই করবে at any x ভ্যালুটা যা x plus l ভ্যালুটা একই রকম হবে। এবার এইগুলো তো ব্লক ফাংশন বলছি, এইগুলো ব্লক ফাংশন, পিরিয়ডিক পোটেনশিয়াল এইগুলো ব্লক ফাংশন। তাহলে এগুলোকে কিভাবে লেখা যায়? uk x plus l into e to the power I k x plus l equals to ukx into e to the power ikx। বুঝলে সবাই? কোথায় বলো? হ্যাঁ কি হবে? x plus l equals to psi x। মানে আমার ধরো একটা ল্যাটিস চেন রয়েছে, একটা ল্যাটিস, আমি ধরো একটা সাইক্লিক কন্ডিশনকে যদি কাজে লাগাই যে এল লেন্থ পর পর তোমার ফাংশনটা কি রিপিটেড হচ্ছে, মানে at any x ভ্যালুটা যা এল ডিস্টেন্স গিয়ে আমার ভ্যালুটা একই রকম হচ্ছে। সাইটা তো নট নেসেসারিলি টু বি পিরিয়ডিক, কিপ ইন মাইন্ড। সাইটা যে পিরিয়ডিক হবে এটা কথা আমি বলিনি কিন্তু কোথাও। মানে ব্লক ফাংশনে যেটা বলা হয়েছে, ব্লক ফাংশনে তোমার এই ইউ ফাংশনটার পিরিয়ডিসিটির কথা বলা হয়েছে। ব্লক ফাংশনে যে পিরিয়ডিসিটি বলছিলাম সেটা কি ইউকের কথা বলা হয়েছিল, সাই এর কথা নয়। এই যে কন্ডিশনটা লিখেছি, দ্যাট ফলোজ ফ্রম দি পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন অর ফ্রম দি সাইক্লিক বাউন্ডারি কন্ডিশন, সাই এক্স প্লাস এল ইকুয়ালস টু সাই এক্স। এবার এই যে ইউকে বা এইটা লিখেছি, এইগুলো কি সেম? ইউকে এক্স প্লাস এল যা ইউকে এক্স এইটার সাথে সমান। হ্যাঁ, তাহলে এটা কি ইমপ্লাই করে? ই টু দি পাওয়ার আই ইন্টু কে ইন্টু এল ইকুয়ালস টু 1। ঠিক আছে, ই টু দি পাওয়ার আই কে এল ইকুয়ালস টু 1। 1টাকে কিভাবে ফার্দার লেখা যায়? ই টু দি পাওয়ার আই ইন্টু 2n পাই, এভাবে লিখতে পারি। সো কে ইন্টু এল ইকুয়ালস টু 2n পাই, বা n equals to l by 2 pi into k, और dn समान কত? l by 2 pi into dk। তাহলে কে স্পেসে যদি একটা এলিমেন্টারি চেঞ্জ ডিকে এর কথা কনসিডার করা হয়, কতগুলো এইরকম আমরা n ভ্যালু পেতে পারি? প্রত্যেকটা n ভ্যালুর জন্য এক একটা করে ওয়েভ ফাংশন, প্রত্যেকটা n ভ্যালুর জন্য এক একটা করে ওয়েভ ফাংশন। তাহলে নাম্বার অফ স্টেটস ইজ গিভেন বাই l by 2 pi into dk। এবারে কেটাকে ইন্টিগ্রেট করো বিটুইন ফার্স্ট ব্রিলুয়া জোন, তাহলে নাম্বার অফ স্টেটস কত হয়?
dn ইন্টিগ্রাল সমান কত l বাই 2 পাই dk ইন্টিগ্রাল মাইনাস পাই বাই a টু পাই বাই a করলে কত হয় l বাই 2 পাই ইন্টু 2 পাই বাই a মানে কত l বাই a এবং সেই ভ্যালুটা কি সিম্পলি ইকুয়াল টু n l by a equals to n এই যে ল্যাটিস চেন n নাম্বার অফ অ্যাটমস রয়েছে such that l equals to n into a তাহলে সেইটাই আসছি তোমাদের বলেছিলাম না যে যখন ব্যান্ড থিওরি পড়াবো সেখানে বলবো আমি এই কথাটা তাহলে নাম্বার অফ স্টেটস কত দেখতে পাচ্ছ if you have a lattice chain containing n number of lattice points তাহলে নাম্বার অফ পসিবল স্টেটস কত n এর সাথে সমান কতগুলো স্টেট থাকবে n সংখ্যক স্টেট থাকবে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি তোমার এই পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন বা সাইক্লিক বাউন্ডারি কন্ডিশন থেকে ফলোড হয় ক্যাপিটাল n এর সাথে সমান যতগুলো অ্যাটম রয়েছে ততগুলো স্টেটস রয়েছে আমি এই স্টেটগুলো কাদের জন্য ক্যালকুলেট করছি ইলেকট্রনের জন্য ক্যালকুলেট করছি এই স্টেটগুলো আমরা ইলেকট্রনের জন্য ক্যালকুলেট করছি ইলেকট্রনস আর ফেরমিয়নস মানে কি তাদের স্পিন ডিজেনারেসি রয়েছে অর্থাৎ আমি এই যে সাইগুলো বলছি শ্রোডিঞ্জার ইকুয়েশনের সাই তো এইগুলো দিস সাই ডাজ নট কন্টেন দি ইলেকট্রন স্পিন তাহলে এক একটা সাইকে আমরা অ্যাটমোস্ট দুটো ইলেকট্রনের সাথে অ্যাসাইন করতে পারি keeping in mind the spin degeneracy of the electrons we can assign each and every psi to at most 2 electrons তাহলে effective number of states কত হয় 2 into n effective number of states যেটা সেটা হচ্ছে 2 into n এইটার সাথে সমান হ্যাঁ 2n সংখ্যক স্টেটস রয়েছে যদি আমরা একটা n নাম্বার অফ অ্যাটম বা ল্যাটিসের চেনের কথা কনসিডার করি এখানে তোমার টোটাল 2n সংখ্যক স্টেট থাকবে ঠিক আছে এইটার একটা খুব ফার রিচিং কনসিকুয়েন্স রয়েছে আমরা পরে যখন ওই মেটাল ইনসুলেটর সেমিকন্ডাক্টরের মধ্যে ডিস্টিংশন করব সেখানে এই আইডিয়াটাকে ইনকর্পোরেট করব যদি দেখি যে কোনো একটা পার্টিকুলার এনার্জি ব্যান্ডে 2n সংখ্যক ইলেকট্রনই রয়েছে তার মানে কি বোঝাবে এটা একটা ফিল্ড ব্যান্ড বুঝতে পারলে যদি মানে একটা ব্যান্ডে তোমার ম্যাক্সিমাম কতগুলো স্টেট থাকতে পারে এই তো দেখলাম 2 into n একটা ব্যান্ডে ম্যাক্সিমাম কতগুলো স্টেট থাকতে পারে 2 into n যদি আমি ক্যালকুলেশন করে দেখি যে একটা এনার্জি ব্যান্ডে 2n সংখ্যক ইলেকট্রন রয়েছে হোয়াট ডাজ ইট মিন অল দ্য স্টেটস উইদিন দি ব্যান্ড আর ফিল্ড তার মানে এটা কি কমপ্লিটলি ফিল্ড ব্যান্ডকে রিপ্রেজেন্ট করছে এটা তোমার কমপ্লিটলি ফিল্ড ব্যান্ডকে রিপ্রেজেন্ট করছে যদি তার থেকে কম হয় তাহলে আমরা কি বুঝবো যে এটা তোমার পার্শিয়ালি ফিল্ড মানে এখানে কিছু ভ্যাকেন্ট স্টেট রয়েছে এইটার উপর এই আইডিয়ার উপর বেস করেই আমরা মেটাল ইনসুলেটর সেমিকন্ডাক্টর এদের মধ্যে ডিস্টিংশন করব ঠিক আছে এইগুলোই হচ্ছে তোমার ক্রনিক পেনি মডেলের ইমপ্লিকেশন খুব ভালো করে দেখে দেখো ঠিক আছে পরের দিনকে কন্টিনিউ করবে এখান থেকে বন্ধ করে দাও একটু এটা